বাদল মুহূর্তের মধ্যে টর্চটা জ্বালাতেই গোটা বাঁশবাগান তন্ন তন্ন করে ফেলল। যেখানে যেখানে টর্চের আলো পৌঁছায় সেই প্রতিটা সম্ভাব্য তন্ন তন্ন করে খুঁজেও রজত আর বাদল প্রাণীটা টিকিটিও খুঁজে পেল না। বাতাসের বারুদের গন্ধ তখন ক্রমেই মিলিয়ে যেতে শুরু করেছে। আরও বেশ কিছুক্ষণ পরে পূব আকাশের উষার জন্ম হলো। সূর্য ওঠার সাথে সাথেই গ্রামবাসীদের সাথে নিয়ে হৈ হৈ করে কান্তিবাবু আর লালি হাজির হলেন। প্রত্যেকের হাতেই মোটা মোটা লাঠি। রজত আর বাদলকে সুস্থ শরীরে দেখে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কম বেশি সকলেই শেষ রাতে জোড়া গুলির শব্দ শুনতে পেয়েছিল। বাদল আর রজত মাচান থেকে নামা মাত্রই উৎসাহিত জনতা ওদের ঘিরে ধরল। রজত ওদের সকলকে জানালো প্রাণীটাকে লক্ষ্য করে ওরা গুলি চালিয়েছিল বটে, তবে ওদের গুলি আদেও গায়ে লেগেছে কিনা সেটা ওরা জানে না। ভিড় সরিয়ে রজত মারিটার কাছে এসে দাঁড়ালো। ও যা ভেবেছিল তাই হয়েছে। শয়তানটা মারিটাকে ছুঁয়েও দেখেনি। মারিটা যেমন ছিল ঠিক তেমনই অক্ষত অবস্থাতেই আছে। হঠাৎ রজত আবিষ্কার করল মারিটা যেখানে ছিল ঠিক তার সোজা একটা বাঁশগাছের মধ্যে একটা গুলি বিঁধে রয়েছে, আর তার সাথে লেগে আছে একগুচ্ছ কালো লোম আর জমাট বাঁধা কয়েক ফোঁটা রক্ত। কি হয়েছিল এরপর? রজত আর বাদল কি পেরেছিল সেই ভয়ঙ্কর প্রাণীকে হত্যা করতে? আর এই প্রাণীটাই বা কি? জানতে হলে শুনতে হবে ম্যানগ্রোভের আতঙ্কের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আপনি যদি গল্পের প্রথম পর্বটি না শুনে থাকেন তাহলে প্রথম পর্বটি অবশ্যই শুনে নিন। গল্পের ডেসক্রিপশন বক্সে অথবা ওপরের আই বাটনে ক্লিক করে গল্পটি পেয়ে যাবেন। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য আপনার হেডফোনটি ব্যবহার করুন। তবে আর কাল বিলম্ব না করে শুরু করছি লেখক তারকনাথ রায়ের কলমে ম্যানগ্রোভের আতঙ্কের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কারোর কোমল হাতের স্পর্শে রজতের ঘুম ভাঙল। রজত তার আধবোঝা ঘুম চোখ খুলে দেখল ওর সামনে চায়ের কাপ হাতে মাধবী দাঁড়িয়ে আছে। এই বাড়িতে আসা অবধি মাধবীকে কখনো চোখ তুলে দেখেনি রজত। 21 কি 22 বছরের তরুণী হবে। বর্ণে গৌরাঙ্গী, চেহারায় দীর্ঘাঙ্গী মাধবীকে শুধুমাত্র সুন্দরী বলে বিশেষিত করলে তার সৌন্দর্যের প্রতি অবিচার করা হবে। পরনে একটা ময়লা খাটো শাড়ি, শাড়ির আঁচলটা কোমরে টান করে প্যাঁচ দেওয়া। মাধবীর এই স্বভাবসুলভ ভঙ্গিমায় তাকে বেশ গিন্নি গিন্নি লাগছে। মুখের মাঝারি পুরু ঠোঁট, জোড়া কালো ভ্রু আর তার হরিণীর মতো চঞ্চল চোখের ইশারা তার চেহারায় বেশি মাত্রায় সৌন্দর্য যোগ করেছে। ঘামে ভেজা চুল আঙুলে করে কানের একপাশে সরিয়ে মাধবী বলল, সেই তখন থেকে ডেকে ডেকে সারা হচ্ছে, আপনি তো ঘুমিয়েই কাদা। আসলে কত দূরাত ভালো করে ঘুম হয়নি তো, তাই আর কি। মাধবী তৎক্ষণাৎ ছেলে মানুষের মতো জিভ কেটে বলল, ইস, দেখেছেন আমার একদম খেয়াল নেই, শুধু শুধু আপনার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলাম। দূর। রজত মাধবীর অনুশোচনার বোঝা হালকা করার জন্য বলল, না না, ভালোই করেছো। এই অসময়ে বেশি ঘুম একদম ভালো নয়। বাদল আর কাকিমা কোথায় দেখছি না তো। আজ বোন বিবির পুজো না, ওরা সবাই পুজো তলায় গেছে। তা তুমি গেলে না? উত্তরে মাধবী মুখ বাঁকালো, তারপর বলল, ওটা দেবী না ছাই। বিয়ের আগে তো কত ব্রত করেছি, কত পাঁচালি পড়েছি, কিন্তু কি হলো, বিয়ের কদিন পরেই আমার বড়টাকে বাদায় বাঘে নিল। তাই ওটার ওপর আমার আর বিশ্বাস নেই। আমি সেই দিনই পণ করেছিলাম ওটার আর কোনো দিন মুখ দেখব না। জানলা দিয়ে পরন্ত বিকেলে সূর্যের আলো নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে রজতের কোলে এসে পড়েছে, আর ওর সামনে
সরল প্রাণোচ্ছল একটা গ্রাম্য বালিকা অনর্গল কলের পুতুলের মতো বকেই চলেছে। রজতের বড় ইচ্ছে হয় মাধবীর মনের খবর জানতে। মাধবীকে শ্বশুরবাড়ি থেকে চলে আসার কারণ জিজ্ঞেস করলে সে জানায় তার শাশুড়ির অত্যাচারের কথা। তাছাড়া তার ভাসুরের তার উপর খারাপ দৃষ্টি ছিল। মাকে দেখার অছিলায় প্রায় দিনই বিধবা পাড়ায় এসে মাধবীকে উল্টোপাল্টা প্রস্তাব দিত। শাশুড়িকে জানিয়েও কোনো ফল হয়নি। উল্টে মাধবীর শাশুড়ি ওর চরিত্রের দোষ দেখত। একসময় মাধবী জিজ্ঞেস করে, আচ্ছা বড়বাবু, আপনাকে পুলিশে কেন ধরেছিল? মানে ভাইয়ের মুখে শুনেছিলাম, ওই জন্যই। দোষ না করলে কি এমনি এমনি কেউ ধরে? উত্তরে মাধবী প্রতিবাদ করে বলল, মোটেই না। এই কথা আমাকে স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না। আগে যখন এখানে ছিলেন আমি নিজের চোখে দেখেছি বিধবা পাড়ায় কতজনকে বিনে পয়সায় ঘর করে দিয়েছেন, কতজনের ভাত কাপড় জুটিয়ে দিয়েছেন। ভাইয়ের মুখে তো সবসময় আপনার নাম। রজত মৃদু হেসে মনে মনে ভাবল, তার পাপের গভীরতা বোঝার ক্ষমতা এখনো ওর হয়নি। সুন্দরবনের মানুষের কাছে বাঘ মানে শত্রু, আর ওকে যে মারবে সেই হিরো। সেই হিসেবে রজত এক প্রকার হিরোই বটে, কিন্তু প্রকৃতির কাছে সে ক্ষমাহীন একজন দোষী। কথায় কথায় মাধবী কলকাতার কথা জানতে চায়। কলকাতায় বাঘ নেই শুনে সে বেশ অবাক হয়। সেখানকার গগনচুম্বী ইমারত, মাটির নিচ দিয়ে চলা ট্রেন, এসবের কথা তার চোখে স্বপ্নের মতো লাগে। একটা পর্যায়ে মাধবী বলে, বড়বাবু, এবার যখন কলকাতায় ফিরবে আমায় সঙ্গে করে নিয়ে যাবে গো। কিছু দিতে হবে না, শুধু একটু মাথা গোজার জায়গা আর দুবেলা খেতে দিলেই হবে। বদলে আমি ঘরের সব কাজ করে দেব, রান্না করা, ঘরদোর ঝাঁট দেওয়া, বাসন ধোয়া, সবকিছু করতে পারি। সরল সাদাসিধে এসব মানুষগুলোর চাহিদা খুবই সামান্য। কাজের বিনিময়ে নিজের সব কমতি পুষিয়ে দিতে চায় এরা। ততক্ষণে বাদল আর মা মন্দির থেকে ফিরে পড়েছে। মাধবীর এখনো অনেক কাজ বাকি। চায়ের কাপটা হাতে নিয়ে উঠে দাঁড়ায় সে, বলে, যা, কাল রাতে ওই নরখাদকটার কথাটা শুনতেই তো ভুলে গেলাম। বড়বাবু, আমি আবার আসবো, তখন কিন্তু বলতে হবে। পরের 2 দিন বেশ নির্বিঘ্নে কাটল। নরখাদকটা এই 2 দিন নতুন করে আর কোনো নিরীহ গ্রামবাসীদের শিকার করেনি। তবে এই ঘটনায় স্বস্তি পাবার থেকে রজতের উৎকণ্ঠা আরও বেড়ে গেল। একটা গুলি নরখাদকটার কেশাগ্র স্পর্শ করে বেরিয়ে গেছে, অন্যটির কোনো হদিশ পাওয়া যায়নি। যদি ধরে নেওয়া হয় ওটা নরখাদকটার গায়ে লেগেছে, তাহলে তাকে দস্তুর মতো জখম হতেই হবে। মাত্র 30 কি 40 মিটার দূর থেকে মার্টিনি 450 যে কি ভয়ঙ্কর হতে পারে, যে এর সামনাসামনি হয়েছে একমাত্র সেই বলতে পারবে। আর এই ব্যাপারটাই রজতকে আরো বেশি চিন্তিত করে তুলছে। কথায় আছে না, আহত বাঘ আরো বেশি ভয়ঙ্কর। অনেকবার দেখা গেছে কোনো শিকারীর হাতে আহত হয়েই বাঘ বা সিংহ বেশিরভাগ নরখাদক হয়ে যায়। বন্দুকের আঘাতে মারাত্মক জখম হলে তাদের শিকারের স্বাভাবিক দক্ষতা চলে যায়। তখন তারা অপেক্ষাকৃত সহজ শিকার বেছে নেয়। প্রাণীটার আগাগোড়া সমস্তটাই রহস্যে মোড়া। আজ পর্যন্ত কেউ ওটাকে সচক্ষে দেখেনি। আর সব থেকে বেশি যে জিনিসটা রজতকে অবাক করছে তা হলো ওটার হাতে শিকার হওয়া মানুষের তালিকা। বেশিরভাগ ক্ষেত্রেই ওটার শিকার হয় কোনো ভেরির মালিক, কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, এই সমস্ত মানুষজন। তবে ইদানিং গ্রামবাসীদের ওপর নজর পড়েছে তার। একটা ইতর প্রাণীর এই সব মানুষদের সাথে কি শত্রুতা থাকতে পারে? তবে কি এটার পেছনে তৃতীয় কারোর গভীর ষড়যন্ত্র রয়েছে? রজতের উপলব্ধি হতে লাগলো যে নরখাদকের ব্যাপারটার হিল্লে করার জন্য সে এখানে এসেছিল তা আসলে এতটা সহজ নয়। কোনো বহু বর্ষজীবী বটবৃক্ষের মতোই সে রহস্যের ডালপালা মেলেছে। মাটির গভীরে প্রথিত আছে সেই রহস্যের শিকড়। নরখাদকটা নাগাল পেতে হলে শিকড় শুদ্ধ সমূলে উৎপাটিত করতে হবে তাকে। রজত মনে মনে একটা পরিকল্পনা করল। সে এক এক করে এলাকার সমস্ত ভেরির মালিককে খুঁজে বার করবে। তার সাথে এই এলাকায় যতজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তাদেরকেও। সবার প্রথমে
ওদের এই ব্যাপারটা নিয়ে সতর্ক করে দেবে। তার সাথে ওদের সাথে নরখাদকটার কি যোগসূত্র রয়েছে সেটাও খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করবে। এই সবটুকু মানুষের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সকাল তখন 10টা হবে। রজত বাইকের পেছনে বাদলকে চাপিয়ে পাথর প্রতিমা থানার উদ্দেশ্যে রওনা দিল। পথে বিধবা পাড়ায় কান্তিবাবুর সাথে দেখা হলো। রজত আর বাদলকে একসাথে দেখে তিনি জিজ্ঞেস করলেন, তা কি হে মানিক জোর, দুজনে কোথায় চলেছ? রজত ওর উদ্দেশ্যের কথা জানালে কান্তিবাবু বললেন, ব্যাপারটা যে এতটা জটিল সেটা আন্দাজ করতে পারিনি, তবে তোমার প্রশংসা না করে থাকতে পারছি না। তুমি যে চেনা ছন্দের বাইরে গিয়েও ভাবতে পারছো, এর জন্য তোমাকে কৃতিত্ব দিতেই হবে। প্রয়োজনে আমি সব রকম সহায়তা করব। একটু দম নিয়ে কান্তিবাবু বলতে লাগলেন, তোমাদের সাথে দেখা হয়ে ভালোই হলো। থানা থেকে আমাকেও ভবেশের ব্যাপারে পোস্টমর্টম রিপোর্টটা আনতে হবে, নাহলে ইন্স্যুরেন্স পাওয়া যাবে না। একলা একলা যেতে হবে বলে চিন্তিত হচ্ছিলাম, এখন তোমরা এসে গিয়েছো, তখন আর চিন্তা নেই। এই বলে উনিও ওদের সাথে যোগ দিলেন। খানা খন্দ ভরা পথের উপর দিয়ে অতি দক্ষ হাতে মোটর বাইক নিয়ন্ত্রণ করছে রজত। পথের শোচনীয় অবস্থার কারণে থানায় পৌঁছতে একটু দেরি হলো। ওরা থানায় গিয়ে দেখল মানসবাবু বেশ ব্যস্ত। একজন মোটা সোটা চেহারার লোক ওনার সাথে কি যেন জরুরি কথা বলছেন। ওদের দেখে মানুষ বলে উঠল, আরে রজত বাবু যে, আসুন আসুন। মানুষের থেকে ওরা জানতে পারল মোটা সোটা চেহারার মানুষটা আসলে পাথর প্রতিমা মেডিকেল কলেজের সুপার। উনি এসেছিলেন হারিয়ে যাওয়া মাইক্রোস্কোপটার ব্যাপারে একটা এফআইআর করতে। মানুষ ওর টেবিলে রাখা একটা ল্যাপটপে যেদিন জিনিসটা চুরি হয়েছিল সেই দিনে সিসিটিভি ফুটেজ দেখছিল। হাসপাতালের ক্যামেরাগুলো বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে পড়েছিল, আর চোর সেই সুযোগটাই নিয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে পাশের একটি বিল্ডিংয়ের ক্যামেরায় চোরদের কর্মকাণ্ড রেকর্ড হয়ে যায়। মানুষের সাথে সাথে উৎসুক বাদল, কান্তিবাবু আর রজত সকলেই ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখে। রাত্রি তখন 1:30। তিনজন মানুষকে হাসপাতালের পেছনের দিকের প্রাচীর টপকাতে দেখা যায়। প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা হওয়ার কারণে চিনে নেওয়ার উপায় নেই। ওরা ধরাধরি করে একটা বড় সড়ো বাক্স একটা গাড়িতে তুলল। গাড়ির নম্বর প্লেটটা ইচ্ছা করেই কাদা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু শেষের জনকে দেখে এক মুহূর্তের জন্য রজত হতভম্ব হয়ে গেল। চোর তার মুখ লুকোতে পারলেও হাতে করা ব্যান্ডেজটা ঠিকই তার পরিচয় বলে দিচ্ছে। কান্তিবাবু আর রজত প্রায় একসাথে অবিশ্বাসের সুরে বলে উঠল, লালি। লালি? লালি যে এমনটা করতে পারে সেটা কিছুতেই মানতে পারছিলেন না কান্তিবাবু। অনেকগুলো বছর ধরে উনি লালিকে চেনেন। ওর ভরসায় কতবার টাকা পয়সা রেখে এখানে সেখানে গেছেন তিনি, কিন্তু কখনো তো লালি চুরি করেনি। বুকের মধ্যে পাথর চেপে একটা নির্মম সত্য স্বীকার করে নিতে হলো কান্তিবাবুকে। সততাও এক প্রকার পণ্য, শুধু উপযুক্ত মূল্য দিতে জানতে হয়। সবকিছু জানার পর আর দেরি করা চলে না। কান্তিবাবু আর সঙ্গে করে দুজন হাবিলদারকে নিয়ে মানুষ লালির খোঁজে রওনা দিল। রজত আর বাদলও ওদের সঙ্গে চলল। লালি বোধহয় কোনোভাবে খবরটা আগে ভাগেই পেয়ে গিয়েছিল। কান্তিবাবুর বাড়িতে ওকে পাওয়া গেল না। দিনের বেশিরভাগ সময় লালি কান্তিবাবুর বাড়িতে থাকত, কিন্তু রাতে ও নিজের বাড়িতে চলে যেত। কান্তিবাবুর থেকে এই কথা জানার পর মানুষ ওর দলবল নিয়ে লালির বাড়িতে গেল, কিন্তু সেখানেও নিরাশ হতে হলো তাদের। লালির স্ত্রী জানায় সে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। সারাদিন অনেক খোঁজাখুঁজি করেও লালির আর কোনো খোঁজ পাওয়া গেল না। সারাদিনের ক্লান্তির পর রজত আর বাদল দাওয়ায় চৌকি পেতে লালির ব্যাপারে আলোচনা করছে। কিছুক্ষণ আগেই মাধবী চা দিয়ে গেছে। চারপাশ বেশ অন্ধকার হয়ে এসেছে। বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া আর তার সাথে ব্যাঙের ডাক মিশে বেশ উপভোগ্য সন্ধ্যা। এমন সময় আচমকাই ওদের বাড়ির পেছন দিক থেকে একটা আর্তচিৎকার ভেসে এলো। সামনে রাখা হ্যারিকেনটা তুলে নিল বাদল। তারপর ঘরের ভেতর থেকে বন্দুক দুটো বার করে আনলো সে। এক লাফে দাওয়া থেকে নেমে
শব্দের উৎস লক্ষ্য করে ছুট লাগালো ওরা। বেশ কিছু দূর গিয়ে ওরা আবছা অন্ধকারে দেখতে পেল একটা কালো রঙের প্রকাণ্ড জীব একটা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তার টুটি কামড়ে ধরেছে। রজত আর বাদলকে দেখে একটা চাপা ঘর শব্দ করে একবার ওদের দিকে তাকালো। প্রাণীটার হিমশীতল হলুদ চোখের দিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল রজতের। প্রাণীটা বিদ্যুৎ গতিতে পাশের জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। প্রাণীটা যেই পথ দিয়ে গেছে সেই দিক লক্ষ্য করে পরপর দুইবার রজতের মার্টিনি 450 গর্জন করে উঠল। গুলির শব্দ মিলিয়ে যেতে যেতে রজত শুনতে পেল হুড়মুড় করে বন জঙ্গল ভেঙে কোনো একটা বড় সড়ো গোছের কিছু নদীর জলে ঝাঁপ দিল। গুলি যে লক্ষ্যভ্রষ্ট হয়েছে সেটা বেশ বোঝা গেল, তবে বিস্ময়ের তখনও অনেকটা বাকি ছিল। মাটির ওপর যন্ত্রণায় ছটফট করতে থাকা মানুষটার মুখের ওপর হ্যারিকেনের আলো পড়তেই চমকে উঠল ওরা। দুজনের মুখ থেকেই অস্ফুট স্বরে বেরিয়ে এলো, লালি। এই লালিকেই চোর সন্দেহে পুলিশ আজ সারাদিন হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে, কিন্তু লালি সত্যিই দোষী কিনা সে সকল কথা ভাববার সময় এখন নয়। লালি সর্বাঙ্গ রক্তে ভেসে যাচ্ছে। মাটিতে পড়ে থাকা একটা কাঁটা পশুর মতো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে। লালির দিকে তাকাতেই শিউরে উঠল রজত। প্রাণীটা কামড়ে ওর টুটি ছিঁড়ে নিয়েছে আর সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। রজত দৌড়ে গিয়ে ক্ষতস্থানটা চেপে ধরল, কিন্তু বৃথা সেই চেষ্টা। লালির অবস্থা দেখেও বুঝতে পারল আর হয়তো কয়েকটা মিনিট, তারপরেই চিরকালের মতো নিষ্পন্দ হয়ে যাবে লালির দেহটা। লালি ওর ডান হাতটার দিকে বারে বারে কিছু যেন নির্দেশ করছে। সেই দিকে চোখ যেতেই রজত দেখল লালির ডান হাতের মধ্যে শক্ত করে ধরা আছে একটা পাতলা বই। সেটা সাদা পাতাগুলোয় রক্তের দাগ লেগে লাল বর্ণ ধারণ করেছে। বইটা লালির হাত থেকে নেওয়ার সাথে সাথেই লালির দেহটা চিরকালের মতো নিস্পন্দ হয়ে গেল। থানায় খবর দেওয়ার পর পুলিশের লোক এসে লাশটাকে গাড়িতে করে মর্গে নিয়ে গেল। সেদিন অনেক রাত পর্যন্ত থানা পুলিশের ঝামেলা পোহাতে হলো। প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে ওদের দুজনকে বয়ানও দিতে হলো, কিন্তু একটা ব্যাপার কিছুতেই কারোর মাথায় ঢুকছিল না, লালি কেন রজতের ওখানে গিয়েছিল। বয়ানে অনেক কথা বললেও একটা কথা চেপে গেল রজত, লালির হাতে থাকা সেই বইটার কথা। কেন জানি না তার বারবার মনে হচ্ছিল লালি হয়তো ওকে কিছু একটা বলতে চাইছিল, হয়তোবা ওর হাতে থাকা বইটার মধ্যে এমন কোনো রহস্য লুকিয়ে রয়েছে যেটার জন্যই ওর আজ এই পরিণতি। রজতের মন বলছে ওই নরখাদকের পেছনে থাকা কোনো চরম সত্যকে কেউ বা কারা আড়াল করার আপ্রাণ চেষ্টা করছে। রাত তখন অনেক গভীর। হ্যারিকেনের নিভু নিভু আলোর শিখা থেকে থেকেই দপদপ করে উঠছে। কোনো অজানা নিশাচর পাখির মন উদাস করা ডাক জানান দিয়ে গেল রাতের গভীরতা, কিন্তু সে কথা কে শোনে। একজোড়া রাত জাগা ক্লান্ত চোখ তখনও বইয়ের পাতায় কিছু যেন খুঁজে চলেছে। পাতা থেকে লালির রক্তের দাগ তখনও শুকায়নি। সমস্ত ঘরের বাতাস রক্তের আষ্টে গন্ধে ভরে উঠেছে। তক্তপোষের একদিক থেকে বাদলের একটানা নাসিকা গর্জনের শব্দ ভেসে আসছে, কিন্তু আজ আর কোনো দিকে খেয়াল নেই রজতের। সে যেন আজ আলাদা এক জগতে রয়েছে। চারপাশের ছড়িয়ে থাকা এলোমেলো রহস্যে জালের একটা প্রান্ত তাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু এত খোঁজাখুঁজির পরেও আশাতীত কিছু পেল না রজত। ধূসর মলাটের সুন্দরবনের জনজীবন নামে পাতলা একটা বই, আগাগোড়া সমস্তটা পড়েও লালির মৃত্যু বা নরখাদকটার সাথে বইটার কোনো যোগসূত্র খুঁজে না পেয়ে বেশ হতাশ হলো সে। এক পর্যায়ে হতাশ হয়ে বইটা উল্টে রাখল রজত। আর ঠিক তখনই বইটার একদম পেছনের পাতার মলাটের উপরে চোখ পড়ল তার। শেষের পাতায় যেখানে লেখক পরিচিতি দেওয়া থাকে সেখানে জলজল করছে একটি নাম, শুভঙ্কর ঠাকুর। নামের থেকেও চেহারাটা বেশ চেনা চেনা লাগলো তার, কিন্তু কোথায় যেন দেখেছে
ঠিক মনে করতে পারল না সে। লেখক পরিচিতি পড়তে গিয়ে রজত বেশ অবাক হল। লেখক এই পাথর প্রতিমা অঞ্চলেরই ব্যক্তি, পেশায় স্কুল মাস্টার। রজত মনে মনে বিড়বিড় করে উঠল, তাহলে কি এখানেই কোথাও পরিচয় হয়েছিল ওনার সাথে? নইলে মুখটা তো চেনা চেনা লাগছে কেন? না, লেখক মশাই যখন এই এলাকারই লোক, তখন কালকেই একবার দেখা করতে হচ্ছে। পরের দিন সকালে নদীর পাড়ের শ্মশানে লালির দেহটা দাহ করা হলো। নিভে যাওয়া চিতা থেকে একরাশ কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। সেই পানে তাকিয়ে মন ভারী হয়ে উঠল। পাশেই কান্তিবাবু দাঁড়িয়ে। আজ থেকে ওনার দায়িত্ব আরও একটু বেড়ে গেল। বিধবা পাড়ায় আরও একজন বিধবা বাড়ল যে। রজত ওনার উদ্দেশ্যে বলল, আচ্ছা কান্তিবাবু, কাঁকুড়গাছি হাই স্কুলটা কোথায় একটু বলতে পারবেন? কান্তিবাবু ভ্রুকুচকে রজতের দিকে তাকিয়ে বললেন, কেন বলো তো? না, একটু বেড়াতে যেতাম আর কি। কান্তিবাবু ওখানে যাওয়ার রাস্তাটা বলে দেওয়ার পর বাদলকে নিয়ে রজত স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। ওরা যখন কাঁকুড়গাছি স্কুলে পৌঁছল, সূর্য তখন মধ্য গগনে। শরৎকালে সূর্যের তেজ অনেকখানি প্রশমিত। স্কুলের সীমানায় আসতেই ওরা শুনতে পেল ছেলেমেয়েরা সুর করে পড়া মুখস্থ করে চলেছে। দিনটা ছিল শনিবার। রজত হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়িতে 1টা বাজছে, অর্থাৎ কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য ওদের আরও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় উপস্থিত হল। স্কুলের ঘণ্টা পড়ার সাথে সাথেই ছেলে মেয়ের দল বিশাল জলস্রোতের ন্যায় স্কুলের গেট দিয়ে হুড়োহুড়ি করে বেরোতে লাগল। তাদের জনস্রোত শেষ হলে একে একে স্কুলের শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে আসতে লাগলো। তাদের মধ্যে থেকে মানুষটিকে চিনে নিতে খুব একটা অসুবিধে হলো না রজতের। লম্বা সৌম্যদর্শন, গায়ের রং মাঝারি, মাথায় কাঁচা পাকা অবিন্যস্ত কেশরাশি, বটের ঝুড়ির মতো ঘাড় পার করে কাঁধের উপর নেমে এসেছে। মুখমণ্ডলে দীর্ঘদিনের না কাটা দাড়ি গোঁফ ওনার বেশভূষার প্রতি উদাসীনতার প্রমাণ দিচ্ছে। তবে এই অতিশয় সাদামাটা চেহারার অন্তরালে থাকা একটা জিনিস রজতের নজর এড়াল না। সেটা হলো ওনার ওই চোখগুলো, বুদ্ধিদীপ্ত ও ভীষণ রকমের প্রাণবন্ত ওগুলো। বাদল চাপা গলায় বলল, বড়বাবু, ইনি তাহলে? বাদলের বাকি কথা শেষ হওয়ার আগেই রজত সম্মতিসূচক ভঙ্গিমায় ঘাড় নাড়ল। শুভঙ্কর ঠাকুর নিজের সেকেলে পুরনো সাইকেলটার উপর চেপে বসতেই রজত আর বাদল ওনার দিকে এগিয়ে গিয়ে ওনাকে সম্ভাষণ করল। নমস্কার শুভঙ্কর বাবু। অপরিচিত কণ্ঠস্বর আর ততোধিক অপরিচিত দুজন মানুষের আচমকা আগমনে শুভঙ্করবাবু বেশ একটু হকচকিয়ে গেলেন। নিজেকে সামলে নিয়ে বেশ নিরীহ গলায় উনি বললেন, তোমাদের তো ঠিক চিনতে পারলাম না, তোমরা কারা? রজত ইচ্ছে করেই ওর আসল পরিচয় চেপে গিয়ে বলল, আসলে আমার নাম রজত। আমি কলকাতার একটা নিউজ চ্যানেল থেকে আসছি। বেশ কিছু মাস আগে আপনার লেখা সুন্দরবনের জনজীবন নামে একখানা বই পড়েছিলাম। বেশ ছিল বইটা। স্থানীয় মানুষ, তাদের জীবন জীবিকা, বাস্তুতন্ত্রের সাথে ওদের নিবিড় যোগসূত্রের কথা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। খুব ইচ্ছে ছিল আপনার একটা ইন্টারভিউ নেবার। যদি আপনি আমাদের একটু সময় দিতে পারেন তাহলে খুব ভালো হতো। শুভঙ্করবাবু মানুষটি অতিশয় ভদ্র। রজতের অনুরোধ ফেললেন না, ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেলেন। স্কুল থেকে রজত আর বাদলকে নিয়ে সোজা নিজের বাড়ি এলেন শুভঙ্করবাবু। তারপর ওদের সোফায় বসিয়ে রেখে চা করে আনতে গেলেন উনি। সেই সুযোগে রজতের অনুসন্ধানী চোখ বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ বাদে চায়ের কাপ হাতে নিয়ে ফিরে এলেন তিনি। ইন্টারভিউটা পুরোপুরি সাজানো হলেও রজত একজন দক্ষ অভিনেতার মতো অভিনয় চালিয়ে গেল। শুভঙ্করবাবুর হাবভাব দেখে মনে হলো উনি ঘুণাক্ষরেও কিচ্ছুটি টের পাননি। ইন্টারভিউ শেষে রজত মনে মনে বেশ সন্তুষ্ট হল। তার মনের ভেতর থেকে যেন একটা মস্ত পাথরের বোঝা নেমে গেল। মানুষটি আজ পর্যন্ত বিয়ে করেননি, আর কাজ ছাড়া কিছুই বোঝেন না। এমন মানুষ যে কোনো দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে, এটা মানতে কিছুতেই মন চাইছিল না। তাছাড়া ওনার সাধাসিধে অনাড়ম্বর জীবনযাপন সেই দিকেই ইঙ্গিত করছিল।
সাথে সাথেই আরেকটা প্রশ্ন মাছের কাঁটার মতো রজতের গলায় বিঁধতে লাগল। লালি তাহলে ওই বইটা কেন হাতে করে বয়ে বেড়াচ্ছিল? নিজের জীবন দিয়েও কেন সে বইটাকে রক্ষা করল? তাহলে ওই বইটার মধ্যে কি এমন কিছু আছে যেটা ওর নজর এড়িয়ে গেছে? আর তাছাড়া শুভঙ্কর বাবুর মুখটা ওর কেন এত চেনা লাগছে? বারবার মনে করার চেষ্টা করেও রজত মনে করতে পারল না। শুভঙ্কর ঠাকুরের সাথে রজতের কথোপকথন বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সূত্র যখন কিছুই মেলেনি, তখন তার আলোচনা দীর্ঘায়িত করে হবে কি? এখানকার ঝামেলা তাড়াতাড়ি চুকিয়ে বাড়ি ফেরাই শ্রেয়। এমন একটা চিন্তাভাবনা রজতের মনের মধ্যে অনেকক্ষণ ধরেই উকি দিচ্ছিল। কিন্তু হঠাৎ সে এমন কিছু একটা প্রত্যক্ষ করল যে সেই চিন্তার অঙ্কুরেই বিনাশ ঘটল। শুভঙ্কর বাবু যে পাঞ্জাবিটা পরেছেন, ওটা ডান হাতের কাজটা একটু ছেঁড়া, আর তার থেকেও বড় কথা হলো সেই একই রং। রজতের বুকের মধ্যে মনে হচ্ছে 100টা জয়ঢাক একসাথে বাঁচতে আরম্ভ করেছে। ঠিক এমনই একটা কাপড়ের টুকরোই তো সে পুলিশ কোয়ার্টারের কাছে কাঁটাতারের ওপর আটকে থাকতে দেখেছিল। রজতের মনের মধ্যে সহস্র আশঙ্কা ভিড় করে আসছে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে ভালোভাবে নিশ্চিন্ত হয়ে যাওয়ার জন্য রজত একটা ফোন দিয়ে আটল। সে শুভঙ্কর বাবুর উদ্দেশ্যে বলল, শুভঙ্কর বাবু, যদি কিছু মনে না করেন তাহলে আরেক কাপ চা পেতে পারি? আসলে মাথাটা খুব ধরেছে আর কি। শুভঙ্কর বাবু হাসি মুখে উঠে পড়ে বললেন, হ্যাঁ, কেন নয়, যা লাগবে আমার নিঃসংকোচে বলবে। শুভঙ্কর ঠাকুর রান্নাঘরের দিকে উঠে যেতেই রজত বিদ্যুৎ বেগে জুতো রাখার তাকটার দিকে এগিয়ে গেল। তারপর দ্রুত হাতে একটার পর একটা জুতো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কি যেন পরীক্ষা করতে লাগল। রজতের এহেন আচরণে বাদল তখন বেশ অবাক হয়েছে, কিন্তু ব্যাপারটার কোনো কিছু বুঝতে না পেরে সে নির্বাক ভঙ্গিমায় বসে আছে। এদিকে রজত একটার পর একটা জুতো হাতে নিয়ে কি যেন একটা খোঁজার চেষ্টা করে চলেছে। কিছুক্ষণ পর একজোড়া জুতো হাতে নিতেই রজতের মুখে চোরা হাসির ঝিলিক খেলে গেল। সে হাসি বাদলেরও নজর এড়াল না। ইতিমধ্যেই রান্নাঘর থেকে চায়ের কাপে চা ঢালার শব্দ আসছে। সে শব্দ রজতের কানে আসা মাত্রই দ্রুত হাতে সমস্ত জুতোগুলো যথাস্থানে রেখে দিয়ে নিজের জায়গায় এসে বসল। চা শেষ করে হাসি মুখে শুভঙ্কর বাবুর থেকে বিদায় নিল রজত। এদিকে শুভঙ্কর ঠাকুর জানতেও পারলেন না ওনার চোখের অগোচরে কত কিছু ঘটে গেল। শুভঙ্কর বাবুর বাড়ি থেকে বেশ কিছু দূর এসে রজতর বাইকটা থামালো। রজতের সব কিছুই আজ ভীষণ রকমের অদ্ভুত ঠেকছিল বাদলের কাছে। তার মনের মধ্যে অজস্র প্রশ্ন সুপ্ত আগ্নেয়গিরির মতো বিস্ফোরণের অপেক্ষায় ছিল। এতক্ষণ এই উপযুক্ত মুহূর্তেরই অপেক্ষায় ছিল সে। তার সাথে রজতের ইশারা বারুদের পোলতেতে অগ্নিসংযোগ ঘটালো। জ্বলন্ত তুবড়ি থেকে বের হওয়া আগুনের স্ফুলিঙ্গের মতো বাদল একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসল। বাদলের থেকে সমস্ত প্রশ্ন শোনার পর রজত বলল, বাদল, তো নিশ্চয়ই মনে আছে আমার পুলিশ কোয়ার্টারের সেই আগন্তুকের কথাটা? বাদল ঘাড় নেড়ে সম্মতি জানালো। রজত বলতে শুরু করলো, গতকাল লালির হাতে ওই বইটা দেখেই আমি বুঝেছিলাম ওটা কোনো সাধারণ বই নয়। নিশ্চয়ই কোনো সূত্র লুকিয়ে আছে ওটার মধ্যে। লালি শেষ নিঃশ্বাস পর্যন্ত ওটা হাতের মধ্যে চেপে রেখেছিল, কোনো পরিস্থিতিতেই হাতছাড়া করেনি। কাল সারা রাত আমি ওই বইটার প্রতিটা পাতা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, কিন্তু আমার কাজে লাগতে পারে এমন কিছুই পাইনি। শেষে লেখকের পরিচয় এবং উনি এই এলাকার লোক জানতে পেরে সমস্ত সন্দেহের তীর ওনার দিকেই গিয়ে পড়ে। আমার দৃঢ় বিশ্বাস শুভঙ্করবাবু সাধারণ কোনো মানুষ নন, উনি সাধারণ হবার ভান করেন মাত্র। সেদিন কোয়ার্টারের পাঁচিল টপকাতে গিয়ে ওনার পাঞ্জাবির বেশ কিছু অংশ ছিঁড়ে গিয়েছিল, আর ওই ছোট্ট একটা সূত্র ওনার আসল পরিচয় আমাদের কাছে ফাঁস করে দিল। আমি আরও নিশ্চিত হওয়ার জন্য ওনার জুতোর সোলটা ভালোভাবে পরীক্ষা করতে চাই। সেই জন্য ওনাকে দ্বিতীয়বার চা করতে পাঠাই, আর আমার অনুমানই সত্যি হয়। ওনার একটা জুতোর সাথে সেই দিনের জুতোর দাগ সম্পূর্ণ মিলে যায়। সবটা শোনার পর বাদলের দুই চোখ বড় বড় হয়ে এসেছে। ভ্রু ওপরে তুলে সে বলল, তার মানে সেই দিনে সেই আগন্তুকটা শুভঙ্কর ঠাকুর, আর এই সব কিছুর পেছনে ওনার হাত আছে।
উত্তরে রজত একবার শুধু ঘাড় নাড়ায়, তারপর বলে, বাদল, ওই নরখাদকটা সাধারণ কোনো প্রাণী নয়। লালি আমাদের কিছু বলার জন্য আমাদের কাছে রাতের অন্ধকারে এসেছে, আর ঠিক তখনই নরখাদকটা লালিকে হত্যা করলো। তাছাড়া বন্য প্রাণীটা কেমন করে একটা সাধারণ মরি আর একটা সাইনাইড মেশানো মরির মধ্যে পার্থক্য করতে পারে? কিভাবে শিকারীকে চিনে নিয়ে প্রতিশোধ নিতে পারে? মানুষের মতো বুদ্ধি না থাকলে এমন কি করে সম্ভব? তাহলে আর দেরি কিসের? মানুষ স্যারকে বলে ব্যাটারে ধরার বন্দোবস্ত করলেই তো হয়। তাতে হয়তো উনি ধরা পড়বেন, কিন্তু নরখাদকটা ওটা আমাদের উপর বদলা নিতে তো ছাড়বে না। বাদল দেখ, তোর মা আছে, দিদি আছে, ওদের বিপদের কথাটা ভেবে দেখেছিস? তাছাড়া আমাদের হাতে শুভঙ্কর বাবুর বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। বাদল বেশ চিন্তিত হয়ে বলে উঠল, তাহলে এখন উপায়? রজত বাদলের প্রশ্নের উত্তর না দিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। ওরা যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে সামান্য দূরে একটা পুরনো আমলের পরিত্যক্ত বাড়ি আছে। আশেপাশে শুভঙ্কর বাবুর বাড়ি ছাড়া আর তেমন কোনো বাড়ি নেই। বাড়িটা দেখা মাত্রই রজত তার মনের মধ্যে একটা ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে। সে বাদলকে বাড়িটার ব্যাপারে জিজ্ঞেস করায় বাদল জানালো, ওটা একসময় ব্রিটিশ আমলের নীলকর সাহেবের বাংলো ছিল, এখন অবশ্য ওটা পরিত্যক্ত। বাদলের মুখ থেকে ঠিক এই কথাটাই শুনতে চাইছিল রজত। চারপাশটা একটু ভালো করে দেখে নিয়ে সে বাদলের উদ্দেশ্যে বলল, শোন বাদল, আমাকে শুভঙ্কর ঠাকুরের উপর নজর রাখতে হবে, আর সেটাও সম্পূর্ণরূপে ওনার অজান্তে। শুভঙ্কর বাবুর বাড়ির উপর নজর রাখার জন্য এই পরিত্যক্ত বাড়িটা একদম উপযুক্ত। আমি এখানেই রইলাম, তুই বাড়ি ফিরে যা। সময় বুঝে আমার বন্দুকটা দিয়ে যাস। কিন্তু বাদ সাধল বাদল। সে কিছুতেই এই জায়গায় রজতকে একা একা রাত কাটাতে দেবে না। অনেক তর্ক বিতর্কের পর বাদল বলল, শুনুন বড়বাবু, আমাদের এই পাথর প্রতিমার সকলের মঙ্গলের জন্যই আপনার বেঁচে থাকাটা খুব দরকার। একটা বাদল মরলে হাজারটা বাদল তৈরি হয়ে যাবে, কিন্তু আপনার ভালো মন্দ কিছু হয়ে গেলে ওদের শেষ আশাটুকুও কিন্তু নিভে যাবে। ওদের কাছে আমি মুখ দেখাইতে পারবো না বড়বাবু। একটা ভাঙাচোরা নীলকুঠি, যেটার ইতিউতি থেকে ঝুলছে অজস্র বন্য লতা, দীর্ঘদিন পরিত্যক্ত থাকার ফলে না জানি কোন কোন সাপখোপে বাসা বেঁধেছে। বাদল এইসব পরোয়া করে না। সে একটা কথাই বুঝে, বিপদ এলে রজতের আগে তাকে অতিক্রম করতে হবে। দুপক্ষের মধ্যে কুশল বিনিময় কোলাকুলি ছাড়াও বন্ধুত্ব হয়। শুধু হয় না, সে সখ্যতার শিকড় আরও গভীর। বাহ্যিক উপঢৌকনের বদলে সেখানে থাকে শুধু নিঃস্বার্থ বন্ধুত্ব। শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো রজতের। সেদিন পথের ওই জীর্ণ নীলকুঠির পাশে দাঁড়িয়ে রজতের মনে হয়েছিল তার অনাথ হবার দুঃখ এবার যেন ঘুচল। বন্ধুত্ব এই শব্দটার সাথে এতদিন পরিচয় ছিল মাত্র, কিন্তু আজ বাদলের দৌলতে তার গভীরতা উপলব্ধির সুযোগ হলো। বিকেলে সুযোগ বুঝে বাদলকে কিছু খাবার, জল, কার্বলিক অ্যাসিড, একটা টর্চ, মোবাইল আর বন্দুকটা সকলের নজর এড়িয়ে দিয়ে এসেছিল রজত। আর বলেছিল, সন্দেহজনক কিছু নজরে পড়লেই তৎক্ষণাৎ যেন সে রজতকে জানায়। রাত্রি তখন 7টা হবে। বাদল কুঠির পাশে থাকা একটা নারকেল গাছ বেয়ে কুঠির ছাদে উঠে এসেছে। দীর্ঘদিনের অযত্নে সিঁড়িটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, তাই এইটুকু কষ্ট তাকে করতেই হলো। আকাশে পূর্ণিমার রূপলি চাঁদ স্নিগ্ধ জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারদিক। ছাদ থেকে শুভঙ্কর ঠাকুরের বাড়ি বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। বাদল ঘেরা ছাদের এক কোণে বসে সেদিকে নজর রাখতে লাগলো। এদিকে বাড়ি থেকে ফিরে অবধি রজতের স্বস্তি নেই। বাদলকে একা একা নীলকুঠিতে ছেড়ে আসা অবধি একটা অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর তার সাথে দোসর হয়েছে একটা আবছা চেহারা, শুভঙ্কর ঠাকুরের চেহারা। ওই মুখ, ওই চোখ কোথায় যেন দেখেছে সে। মেডিকেল কলেজ থেকে ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপ চুরির সাথে শুভঙ্কর বাবুর কি কোনো যোগ থাকতে পারে? একটা ক্ষীণ সম্ভাবনা তার ডালপালা বিস্তার করতে শুরু করেছে রজতের মনের মধ্যে। এই চেহারা সে কোথায় দেখেছে বেশ মনে করতে পেরেছে সে। জেলে থাকার সময় সংবাদপত্র পড়া রজতের এক প্রকার নেশা হয়ে গেছিল। ওখানেই প্রথম বছরে একবার একটা দৈনিক সংবাদপত্রের একটা আর্টিকেলে
অনেকটা এইরকম একটা ছবি দেখেছে সে। রজত দ্রুত হাতে মোবাইলে রাজ্য পুলিশের ডিজি অমিতাভের নম্বর ডায়াল করল। অমিতাভ ফোন ওঠানো মাত্র ওকে কিছু বলার সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলল রজত। শোনো অমিতাভ, তোমাকে 2009 সালের একটা সংবাদপত্রের মধ্যে থেকে একটা আর্টিকেল খুঁজে বের করতে হবে, যেখানে একটা বাঙালি বিজ্ঞানীর কথা ছিল যাকে কোনো একটা কারণবশত হাজতবাস করতে হয়েছিল। কোন মাসের সংবাদপত্র, কোন দিনের সংবাদপত্র, এইসব কিচ্ছু মনে নেই, শুধু নামটা মনে আছে। তোমাকে 2009 সালের সব কটা দিনের পেপার খুঁজে দেখতে হবে। সবকিছু শোনার পর অমিতাভ বেশ চিন্তায় পড়ে গেল। তার গলায় কিঞ্চিত চিন্তার সুর। কিন্তু কিন্তু করে সে বলল, এ তো খড়ের গাধায় সুচ খোঁজার মতো ব্যাপার রজত। অনেক লোকের দরকার হবে, পারমিশন করতে হবে, মস্ত ঝামেলার ব্যাপার। রজত সেসব কিছু শুনতে নারাজ। সে বলল, যা করতে হয় করো, হাতে সময় খুব কম। আশা করি পাথর প্রতিমার খবর তুমি জানো। নরখাদকটার উৎপাত দিনকে দিন বেড়েই চলেছে। খুব তাড়াতাড়ি ওই কাগজটা আমার চাই। অমিতাভ আর উপায় না দেখে বলল, বেশ, আমি লোক লাগাচ্ছি, কিন্তু ব্যাপারটা কি? আমি এখনো নিশ্চিত নই, সময় হলে ঠিক জানাবো। ফোন কাটার পর রজত একবার বাদলকে মেসেজ করল। উত্তরে বাদল জানালো সে ঠিক আছে, এখনো তেমন কিছু নজরে পড়েনি তার। শুনে রজত একটু নিশ্চিন্ত হয়ে বালিশে মাথা দিল। বিগত কয়েক রাত প্রায় অনিদ্রায় কেটেছে তার। এমন সময় মাধবী ভাতের থালা হাতে রজতের ঘরে এলো। এই কয়দিনে রজতের খেয়াল রাখা মাধবীর প্রধান কর্তব্যের মধ্যে অন্যতম হয়ে গেছে। রজতের সব দিকে সমস্ত খেয়াল আছে তার। স্নানের জল তুলে দেওয়া, সময় মতো খাবার দেওয়া, আর এতেই ক্ষান্ত হয় না সে। রজতের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ওইখানে চুপ করে বসে থাকে সে। মাঝে মাঝে রজতের চোখে চোখ পড়ে গেলে লজ্জায় মুখটা নামিয়ে নেয়। এই কদিনে রজতের সাথে তার আলাপ অনেক গাঢ় হয়েছে। মাধবী 21-22 বছরের প্রাণোচ্ছল কিশোরী, অনেক কিছুই অদেখা না পাওয়া রয়ে গিয়েছে তার। আর এদিকে রজত 30-এ পা দেওয়া একটা মানুষ, মাধবীর থেকে সম্পূর্ণ বিপরীত চরিত্রের। বয়স আর পরিস্থিতি তার চরিত্রে পরিপূর্ণতা এনেছে। চুম্বকের বিপরীত মেরুর মতো এই বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ওদের দুজনকে কাছে এনেছে। রজত বেশ ধৈর্যশীল শ্রোতা। মাধবীর সকল তুচ্ছাতিতুচ্ছ প্রশ্নের উত্তর দেয় সে, যদিও বেশিরভাগই বোকা বোকা প্রশ্ন। মাধবীকে এর আগে কেউ এইভাবে গুরুত্ব দেয়নি, কেউ দুদণ্ড ওর কথা শোনেনি। রজতের সাথে কথা বলতে তার বড় ভালো লাগে। রজতকে শুয়ে থাকতে দেখে মাটির উপর ভাত নামিয়ে রাখে সে। তারপর রজতকে ডাকতে থাকে সে। উত্তর না পেয়ে গায়ে হাত দিয়ে ঠেলা দিতে গিয়ে দেখে গাটা খুব গরম। তাড়াতাড়ি বাড়ির ভেতর থেকে একটা বাটিতে করে জল নিয়ে এসে রজতের মাথায় জলপুট্টি দিতে থাকে সে। কোলের মধ্যে রজতের মাথাটা নিয়ে বারবার শুকনো হয়ে যাওয়া জলপুট্টিটা পাল্টে দিচ্ছিল মাধবী। একজন অপরিচিত পুরুষ, সে একজন বিধবা। এসব কিছু ভুলে গেল মাধবী। কেন যে এই মানুষটার প্রতি এত মায়া জন্মে গেছে, এই প্রশ্নের উত্তর অনেকবার করেছে নিজেকে, কিন্তু পায়নি। রজত অনেক কষ্টে চোখ খুলে ঠিক ওর মুখের সামনে মাধবীকে দেখতে পেল। বড় বড় টানা টানা চোখ করে এক দৃষ্টি ওর পানে তাকিয়ে আছে মাধবী। এই চোখের ভাষা রজত জানে। মায়া স্নেহ মেশানো এই দৃষ্টি ভালোবাসার পূর্ব অনুরাগ। মুহূর্তের মধ্যে তিথির মুখটা একবার ভেসে উঠল রজতের সামনে। তিথিকে তো সে সত্যি করে ভালোবেসেছিল। তার নিজের ভালোবাসার প্রতি যে গর্ব ছিল, সেটা হয়তো আজকের পর কলঙ্কিত হয়ে যাবে, এই শঙ্কা তার মনের মাঝে উপস্থিত হলো। কিন্তু পরক্ষণেই তার মনে হলো ভালো থাকার অধিকার শুধু কি তিথির একার আছে, তার কি নেই? প্রাক্তনের স্মৃতিতে বেঁচে থাকার মতো যন্ত্রণা বোধহয় আর কিছু নেই। ভগবান সেই দীর্ঘ যন্ত্রণা থেকে তাকে মুক্তি দেওয়ার জন্যই হয়তো মাধবীকে পাঠিয়ে দিয়েছেন। রজত সব ভুলে মাধবীর হাতটা নিজের হাতের মধ্যে রাখল। তার বুকের মধ্যে ধুকপুকানি হাজার গুণ বেড়ে গেছে। মাধবী কি প্রত্যাখ্যান করবে? মাধবী সেই আশঙ্কা সম্পূর্ণ দূরে সরিয়ে পরম যত্নে রজতের কপালে হাত বুলিয়ে দিতে লাগল। রজতের মনে হলো আপনজন হয়তো একেই বলে, যাকে কাছে পেলে অন্তরের সমস্ত বেদনা
মোমের মতো গলে যায়। প্রেমে ব্যথা পাবার পরেও মানুষ আবারও প্রেমে পড়ে, শুধু একজন আপনজনের লোভে। মোবাইলের শব্দে রজত ঘুম চোখে বিছানার উপরে উঠে বসল। দু একবার চোখে হাত ঘষতেই তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল। ঘুম জড়ানো আধবোঝা চোখে যে মানুষটার প্রথম খোঁজ করল সেটা মাধবী। না, মাধবী নেই। রজত ঘুমিয়ে পড়ার পর সেও নিজের ঘরে চলে গেছে। অথচ রজত মনে প্রাণে বারবার চাইছিল কালকের রাতের মতো আবার মাধবীর একটু ছোঁয়া পেতে। তার জন্য যদি অসুখে বরণ করে নিতে হয় সে সেটাও করতে রাজি। রজতের এই সকল সখানুভূতিগুলো হয়তো আরও কিছুক্ষণ স্থায়ী হতো, কিন্তু বেয়ারা ফোনটার একঘেয়ে আওয়াজ সেই চিন্তায় বাদ সাধল। রজতের যেটুকু তন্দ্রা ও ঝিমুনি ভাব ছিল ফোনটা হাতে নেওয়ার পর সেটুকুও কেটে গেল। অজানা এক আশঙ্কায় তার সমস্ত শরীর ভয়ে কুঁকড়ে গেল। বাদল ফোন করছে, এই নিয়ে মোট 7 বার। তবে কি বাদলের কোনো বিপদ হয়েছে? রজত দ্রুত হাতে ফোনটা কানে নিয়ে হ্যালো বলল। ফোনের উপাস থেকে বাদলের গলা শোনা গেল। বড়বাবু, শুভঙ্কর ঠাকুর ভোর রাইতে নাও নিয়ে বাদার দিকে রওনা দিয়েছে। আমার কাছে নাও নেই, নইলে ওর পিছু নিতে পারতাম। আমি বাড়ি ফিরে সব কথা কইব। এই কথাটি বলে বাদল ফোনটা রেখে দিল। এদিকে রজতের মনের মধ্যে একাধিক প্রশ্নগুচ্ছ ঈশান কোণের মেঘের মতো পুঞ্জীভূত হচ্ছে। একটা গোবেচারা স্কুল মাস্টারের ভোর রাতে জঙ্গলে কি কাজ থাকতে পারে? তাছাড়া গোটা সুন্দরবন যেখানে নরখাদকটার আতঙ্কে তটস্থ, সেখানে ইনি কিভাবে এই সমস্ত বিপদ অগ্রাহ্য করতে পারলেন? পূবের আকাশ ফর্সা হতে শুরু করেছে। পাখির কাকলি ভোরের আগমন জানান দিচ্ছে। এতটা পথ বাদলের একা একা আসা ঠিক হবে না, এই ভেবে রজত নিজের বাইকটা স্টার্ট দিল। মিনিট 20 পর বাদলকে সাথে নিয়ে ও যখন পুনরায় ঘরে ফিরল, তখন মাধবী উদ্বিগ্ন চিত্তে ওদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মুখে না বললেও রজতের সেভাব উপলব্ধি করতে কোনো প্রকার অসুবিধে হলো না। বাদলের সাথে দফায় দফায় কয়েক প্রস্ত আলোচনার পর ঠিক হলো আজ রাতে রজত আর বাদল দুজনে মিলে নীলকুঠিতে যাবে। রাতের অন্ধকারে শুভঙ্কর ঠাকুর কোন গোপন অভিসন্ধিতে বাদায় যায় সে কথা ওদের জানতেই হবে। সব কিছু যখন প্রায় ঠিকঠাক, ঠিক তখনই ওদের সামনে একটি সমস্যা দুর্লগ্ন প্রাচীরের মতো উপস্থিত হলো। নাও অর্থাৎ নৌকো চালাবে কে? বাদল কম বেশি নৌকো চালাতে পারে, কিন্তু এই ম্যানগ্রোভের জঙ্গলে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নোনা জলের নালা, ছোট বড় অসংখ্য খাল। নৌকা চালানোর দক্ষতার থেকেও পথ চেনার ক্ষমতা সেখানে বেশি জরুরি। অভিজ্ঞতা না থাকলে সেই চক্রবুহে পড়ে বেঘরে মরতে হবে তাদের। নরখাদকটার উপদ্রব বেড়ে যাওয়ার পর থেকে জঙ্গলের মধ্যে মানুষ আর যেতে চায় না। রাতের অন্ধকারে শুভঙ্করের নৌকোর পিছু নেওয়া 4টিখানি কথা নয়, দরকার কৃষ্ণের মতো একজন দক্ষ সারথীর। অনেক ভেবেচিন্তে বাদল বলল, একমাত্র একজনই পারে এই কাজ করতে। কে? মতিন মিয়া। এই জেলে পাড়ায় ওই একজনই আছে যে সুন্দরবনের রাজা কেন জমকেও ভয় করে না। এককালে জলদস্যু ছিল, যাত্রীবাহী নাওয়ের যাত্রীদের থেকে সোনা দানা সব লুট করত। বছর 10 আগে দলবল সমেত ধরা পড়ে বেশ কয়েক বছর জেল হয়। এই মাতলা ঠাকুরানির প্রতিটা জলপথ সে হাতে তালুর মতো চেনে। বুকে যেন কিছুটা বল পেল রজত। পাহাড় প্রমাণ অনিশ্চয়তা আর হতাশার মাঝেও বাদলের এই কথাগুলো রজতের মনে নতুন করে আশা জাগালো। সেদিন সকাল সকাল রজত আর বাদল মতিন মিয়ার খোঁজে জেলেপাড়ার দিকে রওনা দিল। মিনিট 15 পর ওরা বাঁশের বেড়া দেওয়া আগাগোড়া টিনের আবরণে মোড়া একটি বাড়ির সামনে উপস্থিত হলো। বাঁশের বেড়ায়
ইতিউতি ঝুলছে লাউ, পুঁই ইত্যাদি নানা শাক। বাড়ির আঙিনায় গোটা কতক মুরগি চড়ে চড়ে বেড়াচ্ছে, কিন্তু এছাড়া অন্য কোনো জনপ্রাণী নজরে পড়ল না রজতের। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাদল গলা ছেড়ে ডাক দিল, মতিন মিয়া, ও মতিন মিয়া, বাড়ি আসো নাকি? মতিন মিয়া, ও মতিন মিয়া। বাদলের ডাক শুনে ঘরের ভেতর থেকে একজন মধ্যবয়স্ক মানুষ বেরিয়ে এলো। অবশ্য মধ্যবয়স্ক বললে ভুল বলা হবে, উনি বোধ করি 50-এর কোটা সবে পার করে প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছেন। পরনে একখানা সাদা কালো ডোরাকাটা লুঙ্গি, মাথায় জরির টুপি, আর বাকি দেহ সম্পূর্ণরূপে অনাবৃত। মাথার চুল আর গোবদারিতে এতটাই পাক ধরেছে যে কাঁচা চুল কটা রয়েছে সেটাও গুনে নেওয়া যায়, কিন্তু শরীর সে কথা বলে না। উন্মুক্ত গায়ের ওপর ফুটে উঠেছে অসংখ্য শিরা উপশিরা। মুখের বাঁ দিকের ভ্রু থেকে ডান দিক পর্যন্ত একখানা কাটা দাগ। রজতের বুঝতে অসুবিধা হলো না, এই দাগ দক্ষিণা রায়ের দেওয়া, এই দাগ বীরত্বের দাগ। মতিন মিয়ার শরীর মেদহীন কালো ছিপছিপে, ঠিক সুন্দরবনের কাইল মাগুরের মতো তার গড়ন। দুই বাহুতে দড়ির মতো ফুটে ওঠা অসংখ্য শিরা উপশিরা প্রমাণ দিচ্ছে বার্ধক্য তার চুলে পাক ধরালেও এখনো শরীর স্পর্শ করতে পারেনি। মুখের মধ্যে অসংখ্য বলিরেখা তার অভিজ্ঞতার সাক্ষ্য বহন করে চলেছে। বাদলকে দেখে মতিন মিয়া শুকনো গাল ভরা হাসিতে বলে উঠল, আরে বাদল যে, তা সকাল সকাল কি মনে করে বুড়োর কথা মনে পড়ল? মতিন মিয়া এতক্ষণ রজতকে খেয়াল করেনি। রজতের দিকে চোখ যেতেই সে জিভ কেটে বলল, দেখেছ কাণ্ড, শিকারি বাবু আইসেন দেখছি, আর আমি ওনাকে দাঁড় করায় রাখছি। মতিন মিয়া ব্যস্ত হাতে ঘর থেকে চাটাই নিয়ে দাওয়ায় বিছিয়ে দিল। তারপর বাদল আর রজতের মুখোমুখি বসে বলল, বাদল, এইবার বল দেখি, আজ কি মনে করে এই বুড়োর কথা মনে পড়ল? বাদল মতিন মিয়ার হাতগুলো ধরে বলল, খুড়ো, এখন অনুরোধ লইয়া আসছি যে এইটা তোমারে রাখতে হইবে। অনুরোধ যদি এই মতিন মিয়ার এখতিয়ারের মধ্যে হয়, রাখবো বই কি। আজ রাতে বাদাই নৌকো নিয়ে একজনের পিছু নিতে হইবে। এর বেশি আর কিছু বলতে পারবো না মতিন মিয়া, তবে এটুকু জেনে রাখো, বড়বাবু সন্দেহ নরখাদকটার সঙ্গেই ওর যোগ আছে। রজত এতক্ষণ চুপ করে বসেছিল। এইবার সে বলল, টাকা পয়সার চিন্তা করো না মতিন মিয়া, যা লাগে আমি দেব। রজত স্পষ্ট খেয়াল করল কথাগুলো শোনা মাত্রই মতিন মিয়ার চোয়াল শক্ত হয়ে এলো। হাতের প্রতিটা মাংসপেশি, শিরা উপশিরা আরও টান টান হয়ে গেল। রজত অবাক হয়ে লক্ষ্য করল মতিন মিয়ার চোখের কোণে জল চিকচিক করছে। মুখে কিছু না বলে আঙিনার একপাশে উঁচু মতো জায়গার দিকে নির্দেশ করে বলল, ওটা দেখতে পাচ্ছেন শিকারি বাবু? রজত মুখে কিছু না বললেও সম্মতিসূচক মাথা নাড়ল। মতিন মিয়া বলতে শুরু করল, এই কত বয়স হবে? বেঁচে থাকলে আপনার মতন বয়স হতো রহিমের। রাক্ষসটা ওরে নিলে, বাড়ির সামনে থেকে নিলে ভর সন্ধিবেলা। আর ওই যে পাশের কবরটা, ওটা ওটা আমার বিবি জানের। রাক্ষসটা ওটারিও সালুনি। আমার বুকের দুই পাশটা একদম একদম খালি করে দিলি। সেই থেকে পণ করেছি ওইটারে আমি রহিম আর বিবিজানের পাশেই কবর দিব। তবেই আমার ছুটি। আমি আমি টাকা পয়সা কিছু চাই নে বড় বাবু। আমি যাবো বাধায়, আমি এমনিই যাবো। ওই বেটাকে
কবরে না শোয়ানো পর্যন্ত আমি আমি মরুম না। মতিন মিয়ার কথা শুনে রজতের চোখ ভারী হয়ে এলো। না জানি আর কত বাপ মায়ের কোল খালি করেছে শয়তানটা। মতিন মিয়ার চাটাইয়ে বসে শুভঙ্করের রহস্য ভেদ করার ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। ঠিক হলো, রজত আর বাদল আজ রাতেও নীলকুঠি থেকে শুভঙ্করের উপর নজর রাখবে। আর ঠিক একই সময় মতিন মিয়া শুভঙ্করের বাড়ির থেকে বেশ কিছু দূরে একটা খালের মধ্যে ছোট একখানা নৌকো নিয়ে অপেক্ষা করবে। শুভঙ্করকে বেরোতে দেখলেই খানিকক্ষণ বাদে নীলকুঠির ছাদ থেকে মুখে করে দুইবার পাখির মতো শব্দ করবে বাদল। তখনই মতিন মিয়া নাও নিয়ে শুভঙ্করের বাড়ির সামনের খাল থেকে রজতদের নিয়ে শুভঙ্করের নাওয়ের পিছু নেবে। সেদিন বিকেলে নীলকুঠি যাওয়ার পথে আরও একবার মাধবীর মুখোমুখি হয় রজত। মাধবীর সজল চঞ্চল কৃষ্ণকালো চোখে আগের মতো চপলতা নেই, তার বদলে আছে ভয়, খুব নিজের কাছের কিছু হারাবার ভয়। মাধবীকে পুজোর থালা হাতে দেখে রজত বেশ অবাক হলো। কারণ জানতে চাইলে সে জানালো, বারে আপনারা যে বাঁধায় যাচ্ছেন তাই তো বনবিবি তলায় পুজো দিতে যাচ্ছি। সদ্য বিবাহিতা মাধবীর একসময় স্বামীকে হারিয়ে বনবিবির প্রতি তার সমস্ত বিশ্বাস উঠে গিয়েছিল। আজ আবার সে বনবিবির কাছে মানত করবে, চাইবে তার দুইজন খুব কাছের মানুষ যেন ভালোভাবে বাধা থেকে ফিরতে পারে। আজ বনবিবির বড় পরীক্ষা। এই অভাগিনীর কাছে তার বিশ্বাসের ভক্তির আসন টলমল। দেবী কি পারবেন নিজের আসন বাঁচাতে? দিনটা ছিল পূর্ণিমার 2 দিন পর। বেশ কিছুটা বিলম্ব করে পূব আকাশে চাঁদ উঠল। পূব দিকের ম্যানগ্রোভ জঙ্গলের মাথায় যখন চাঁদ এসে পৌঁছল, রজত আর বাদল তখন নারকেল গাছ বেয়ে নীলকুঠি ছাদের এক কোণে অতি সন্তর্পণে নিজেদের জায়গা করে নিয়েছে। ক্ষয়িষ্ণু চাঁদের নিষ্প্রভ চন্দ্রালোকে ওরা অতি সতর্কভাবে শুভঙ্করের বাড়ির উপর নজর রেখে চলল। মাতলা নদী থেকে বয়ে আসা জল ও হাওয়ায় তীর তীর করে কাঁপছে নারকেল গাছের পাতাগুলো। সেদিকে তাকাতেই রজতের চোখ জুড়িয়ে এলো। রূপলি চন্দ্রালোক স্নাত নারকেল পাতাগুলো শোভা বড়ই মনোহর। মনে হয় কেউ যেন গলিত রূপও ঢেলে দিয়েছে তার উপরে। এমন সময় রজতের মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠল। অমিতাভ ফোন করছে। রজত ফোনটা তুলে নিয়ে যতটা সম্ভব চাপা গলায় হ্যালো বলল। ওপাশ থেকে অমিতাভ বলল, রজত, তোমার জন্য একটা গুড নিউজ আছে। তুমি যে পেপারটার কথা বলছিলে সেটা আমার টিম খুঁজে পেয়েছে। তোমাকে ইমেলে পাঠিয়েছে, একবার দেখো। রজত এই মুহূর্তটার জন্যই অনেক দিন অপেক্ষা করছিল। কত রহস্য, কত না জানা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ওই একটি কাগজে। আর তর্সই ছিল না রজতের। দ্রুত হাতে সে মেইল ওপেন করল। সংবাদপত্রের উপর বড় বড় হরফে লেখা আছে 2009 সালের ডিসেম্বর মাসের 22 তারিখ। বেশ কয়েকটা পাতা পরেই কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল রজত। প্রায় 1 পাতার একটা আর্টিকেল, প্রিয়নাথ আচার্য নামের একজন বাঙালি বিজ্ঞানীর নামে। পশ্চিমবঙ্গের বাসিন্দা এই বিজ্ঞানী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করছিল, কিন্তু এক নিষিদ্ধ বিষয়ে তার গোপন গবেষণা প্রকাশ হওয়ার ফলে বেশ কয়েক বছর তার জেল হয়। সেই নিয়েই খবর। আর্টিকেলটার একেবারে মাঝখানে প্রিয়নাথ আচার্যর একটা ছবি দেওয়া আছে, অনেক বছরের পুরনো ছবি। কিন্তু যদি ওটার উপর একটা দাড়ি গোঁফ লাগানো যায় আর যদি ছবিটার বয়স কিছু বছর বাড়িয়ে দেওয়া যায়, তাহলে ওটার মুখের অবয়ব একেবারে শুভঙ্কর ঠাকুরের মতো হবে। মানুষ অতীতটা বড্ড তাড়াতাড়ি ভুলে যায়, তাই হয়তো প্রিয়নাথের কথা আজ আর কারোর মনে নেই। রজত মনের মধ্যে বিছানো সূত্রের জালগুলো একের পর এক গোটাতে লাগলো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিএনএ, এগুলো হলো সকল প্রাণীর ব্লুপ্রিন্ট। সকল প্রাণীর দেহ গঠনের মূলে রয়েছে এই ডিএনএ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিদ্যায় কোনো জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএকে পৃথক করে একটি ভিন্ন জীবে স্থানান্তর করা হয়। এতে করে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটি উদ্ভিদ বা প্রাণী তৈরি হয়, যেটাকে আমরা হাইব্রিড বলে জানি। এই পদ্ধতিকেই কাজে লাগিয়ে
জেনেটিক ইঞ্জিনিয়াররা মানব কল্যাণে একের পর এক নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উচ্চ ফলনশীল উদ্ভিদ তৈরি করে চলেছে। মেডিকেল কলেজের ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপ চুরি, অজানা নরখাদকের আক্রমণ, একজন পাগল বাঙালি বিজ্ঞানীর ভুল বদল করে সুন্দরবনের প্রত্যন্ত এক গ্রামে সাধারণ স্কুল মাস্টারের ছদ্মবেশে লুকিয়ে থাকা, এই সব কিছু একটা দিকে ইঙ্গিত করছে। রজতে নিজেকে কেমন যেন অসহায় মনে হতে লাগলো। এই নরখাদক কোনো সাধারণ জীব নয়, এই সন্দেহ আগে থেকেই ছিল তার মনে। আজ খাতায় কলমে প্রমাণিত হয়ে গেল এটি একটি হাইব্রিড প্রাণী, যেটার বৌদ্ধিক ক্ষমতা অন্যান্য ইতর প্রাণীর থেকে অনেক গুণ বেশি, আর ততটাই ক্ষিপ্র ও হিংস্র সে। এ যেন মানুষের সাথে অতি প্রাকৃতিক কোনো কিছুর লড়াই শুরু হয়েছে। তার মতো সামান্য হীনবল তুচ্ছ মানব কিভাবে তার সম্মুখীন হবে? রজতের বোধহয় সবে একটু তন্দ্রা এসেছিল, কিন্তু বাদলের ঠেলায় মুহূর্তের মধ্যে তা কেটে গেল। চাঁদ কখন মাথার ওপর দিয়ে দক্ষিণ আকাশের একদম কোণে আস্তানা নিয়েছে সে খেয়াল রজতের নেই। জ্যোৎস্নার জৌলুস অনেকটা কমে এসেছে, তবে ম্লান হয়ে যাওয়া সেই আলোতেও বাদলের মুখের কথা বুঝে নিতে অসুবিধে হলো না তার। উত্তেজনায় তার চোখ দুটো অসম্ভব রকমের সক্রিয়, বাজের মতো শানিত সে দৃষ্টি শুভঙ্করের বাড়ির পানে নিবদ্ধ। রজত প্রথমে খুব সন্তর্পণে ছাদের একটা দুরহ কোণে নিজের শরীরটা আড়াল করে নিল, যাতে কোনোভাবেই শুভঙ্করের চোখে না পড়ে। তারপর কাল বিলম্ব না করে বাদলের তর্জনীর দিকে দৃষ্টি ফেরাতেই দেখল একটা তীব্র টর্চের আলো নিশীথের আবছায়া অন্ধকারের বুক ফুঁড়ে খালের দিকে এগিয়ে চলেছে। টর্চের সেই আলো নিভে যাওয়ার সাথে সাথেই জলের শব্দ কানে এলো। সহস্র ঝিঝি আর ব্যাঙের গগনভেদী চিৎকারের মধ্যে থেকেও সে শব্দ চিনে নিতে খুব একটা অসুবিধে হলো না বাদলের। সে রজতের দিকে মুখ ফিরিয়ে চাপা গলায় বলল, বড়বাবু, শুভঙ্কর ঠাকুর ডিঙিতে চেপেছে। কয়েকটা মিনিটের অপেক্ষা। জলের মধ্যে বৈঠা বাবার শব্দ অস্পষ্ট হয়ে যেতেই বাদল সুনিপুণভাবে একটা নিশাচর পাখির কণ্ঠে সংকেত পাঠালো। সংকেত পেয়ে সদ্য জ্বালানো বিড়িটা ফেলে নাও বাইবার লগিটা হাতে তুলে নিল মতিন মিয়া। আবছায়া অন্ধকারেও তার চোখগুলো যেন জ্বলছে। সে অতি দক্ষ হাতে নৌকোটাকে গড়ান ঝোপে ঘেরা ছোট্ট খাড়িটার মধ্যে থেকে বের করে শুভঙ্করের ঘাটে নিয়ে এলো। রজত আর বাদল ততক্ষণে নীলকুঠির ছাদ থেকে নেমে ঘাটের সামনে উপস্থিত হয়েছে। ওরা দুজনে নাওয়ের উপর চেপে বসতেই নাও ছেড়ে দিল মতিন মিয়া। মতিনের দক্ষতা সম্পর্কে যেটুকু জ্ঞাতব্য ছিল সবটুকুই বাদলের দেওয়ার বর্ণনার উপর ভর করে, কিন্তু আজ তা চাক্ষুষ করার সৌভাগ্য হল রজতের। মোচার খোলার মতো ছোট্ট একটা ডিঙি সামান্য নড়াচড়া করলেই এদিক ওদিক হেলে ডুবে যাওয়ার উপক্রম হয়, কিন্তু মতিন মিয়া অবলীলায় নৌকোর গলুইয়ের উপর দাঁড়িয়ে দক্ষ হাতে লগি ঠেলে চলেছে। বাঁশের সরু লগি নরম কাদামাটির স্পর্শ পাওয়া মাত্রই ওদের ছোট্ট নাওটা তরতর করে এগিয়ে চলল। রজত একবার নিজের স্মার্টফোনটার দিকে দেখল। ওদের ছোট্ট নৌকা যতই ম্যানগ্রোভ অরণ্যের গভীরে প্রবেশ করছে, মোবাইলে নেটওয়ার্কের নাগাল পাওয়া ততই যেন দুরহ হয়ে পড়ছে। রজত দ্রুত হাতে মানুষের নম্বরটা ডায়াল করল। দেখল নট রিচেবল বলছে। এখন একটাই আশা, কান্তিবাবু। বেশ কয়েকবার রিং হওয়ার পর কান্তিবাবু ফোনটা ধরল। কান্তিবাবুর হ্যালো বলার আগেই এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল রজত। কান্তিবাবু, সব কথা ব্যাখ্যা করার মতো সময় বা পরিস্থিতি কোনোটাই আমাদের অনুকূল নয়, তাই একেবারে কাজের কথায় আসি। আমি, বাদল আর মতিন মিয়া ওই নরখাদকটার সন্ধানে জঙ্গলের কোর এরিয়ার দিকে এগিয়ে চলেছি। আপাতত সন্দেহভাজন একজনকে অনুসরণ করছি। যদি আমরা আজ বিকেলের মধ্যে না ফিরি, তাহলে আপনি মানুষকে বলে পুলিশ ফোর্স নিয়ে আমাদের খোঁজে বেরোবেন। আমি ফোনের জিপিএস অন রাখছি। রজত হয়তো আরও কিছু বলতো, কিন্তু সেই সুযোগ না দিয়েই ফোনটা কেটে গেল। রজতের ফোনটা এখন সভ্য জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ফোনটা রেখে মুহূর্তের জন্য নির্বাক হয়ে বসে রইল রজত। মনের মধ্যে একটা চাপা আতঙ্ক চেপে বসেছে তার। আজ তারা ফিরে আসতে পারবে তো? নিজের জন্য ভয় করে না তার,
পাথর প্রতিমা আসার আগে প্রত্যাবর্তনের সম্ভাব্য সকল উপায় প্রায় অসম্ভব বলেই ভেবে নিয়েছিল সে। মতিন মিয়ার অবস্থাও তাই। কিন্তু রজতের সমগ্র দুশ্চিন্তার কেন্দ্রবিন্দুতে আছে বাদল। বাদলের কিছু হয়ে গেলে মাধবী আর ওর মায়ের কাছে কিভাবে মুখ দেখাবে সে? এই চিন্তা তাকে বারে বারে বিব্রত করে তুলতে লাগলো। চারপাশের পরিবেশ কেমন যেন অস্বস্তিকর। রজতের কেবলই মনে হতে লাগলো খুব শীঘ্রই অমঙ্গলজনক কিছু একটা ঘটতে চলেছে। আধারি কাটিয়ে পূব আকাশে লাল টুকটুকে সূর্য দেখা গেল। ধীরে ধীরে ম্যানগ্রোভের নিদ্রিত সকল গাছপালা পশু পাখি একে একে জেগে উঠছে। সূর্য দেবতার জাগরণের সাথে সাথে জেগে উঠছে বাতাস। সে যেন এই সবুজ বনানীর সকল বনস্পতি বন্যপ্রাণীর গাত্রে স্নেহের পরশ বুলিয়ে বলছে, বেলা হয়েছে, আর কি শুয়ে থাকা মানায়, এবার উঠে পড়। বাতাসের এই কথা শোনা মাত্রই সমস্ত ম্যানগ্রোভের জঙ্গলে মহাব্যস্ততা পড়ে গেল। ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীব থেকে বড়সড় দেহের সকল প্রাণী, কারোর কাছেই দুই দণ্ড জিরিয়ে নেওয়ার অবকাশ নেই। মৌমাছিরা বেরোলো মধুর খোঁজে, বক আর নীল রঙের মাছরাঙা মাছের সন্ধানে। সুন্দরী গাছের মাথা থেকে একজোড়া গগনবের মাথার উপর দিয়ে উড়ে গেল। বেশ বড় দেখে একখানা জলতিতির ওদের উপস্থিতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ওদের নৌকার খুব কাছে এসে ডুব দিতে লাগল। সুন্দরী হেতাল গরান গাছের সবুজ বনানীর ওপর যখন সূর্যদেব অবস্থান নিল, চারিপাশ অপার্থিব সৌন্দর্যে ভরে এলো। প্রকৃতির এমন রূপ দেখে রজতের মনে হলো লোকে মিথ্যেই জ্যোৎস্না নিয়ে এত আদিক্ষেতা করে। সূর্যোদয়ের সৌন্দর্য দেখার চোখ সবার নেই। তবে মতিন মিয়া বোধহয় ব্যতিক্রমী একজন মানুষ। তার এইসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অবিশ্রান্ত হাতে সে নৌকার বৈঠা বেয়ে চলেছে। নদী ছোট খাড়ি পেরিয়ে বড় গাঙে পড়েছে। এখানে আর লগি চলে না। মতিন ইচ্ছে করেই শুভঙ্করের নৌকোর থেকে দূরত্ব বজায় রেখে চলেছে, পাছে ওর নজরে না পড়ে যায়। অনেক দূরে ঘোলা জঙ্গলের মধ্যে শুভঙ্করের নৌকো ধূসর কালো একটা বিন্দুর মতো নজরে আসছে। বেশ কিছুক্ষণ পরে ওদের নৌকা ঠাকুরার নদীতে এসে পড়ল। সাথে সাথেই একটা নতুন সমস্যার সম্মুখীন হলো ওরা। বিশাল ঠাকুরার নদীর পার ঘেঁষে গাছগাছালি জটলা বড় কম। তাই এই নদীপথে এগিয়ে চলা মানে কোনো না কোনো সময় শুভঙ্করের নজরে পড়তেই হবে। অনেক ভেবে মতিন বিকল্প একটা পথের সন্ধান করল। ক্ষীণকায় স্ফীতধারা বহু ছোট ছোট খাঁড়ি ও নদীর সমাবেশ এই ঠাকুরার নদী। হাতের তালুর মতোই সেগুলোকে চেনে মতিন মাঝি। কোন খাঁড়ি দিয়ে গেলে শুভঙ্করের নজর এড়িয়েও ওকে অনুসরণ করা যাবে তা ওর থেকে ভালো আর কেউ জানে না। সময় সুযোগ বুঝে তেমনই একটা জলপথের দিকে নৌকোর মুখটা ঘুরিয়ে দিল সে। আঁকাবাঁকা ও সংকীর্ণ জলপথের মধ্যে প্রবেশ করতে চারপাশের দৃশ্য দ্রুত বদলাতে শুরু করেছে। সংকীর্ণ সেই খালের চারপাশে এখন শুধুই নিবিড় ম্যানগ্রোভের জঙ্গল। থেকে থেকে কেয়ার ঝোপ আর গোলপাতা গাছের ঝোপঝাড় মাথা চাড়া দিয়ে উঠছে। কিন্তু শুভঙ্করের নজর এড়াতে গিয়ে ওরা যে কতটা বড় সমস্যায় পড়ে গিয়েছে তা বোঝা গেল বেশ কিছু সময় পর। মতিন খাড়ি চিনতে ভুল করেছিল। ওরা খাড়ি বেয়ে যতই জঙ্গলের গভীরে প্রবেশ করতে লাগলো ওটা ততই সংকীর্ণ আর অগভীর হতে লাগলো। একসময় ওরা এমন পরিস্থিতির সম্মুখীন হলো যেখান থেকে লগি বেয়ে আর 1 ইঞ্চিও এগোনো সম্ভব নয়। পরিস্থিতি দেখে বাদল চিন্তিত হয়ে বলল, ও মিয়া, এই তো নাও যে আর এগোয় না, এখন উপায়? মতিন মিয়া আরেকটু ভেবে বলল, উপায় আর একটাই আছে, কোনটা না? এই বলে মতিন নৌকোর সম্মুখভাগের সাথে বাঁধা একটা মোটা গাছি হাতের মধ্যে ভালো করে জড়িয়ে নিয়ে এক লাফে নৌকো থেকে জল কাদার মধ্যে লাফ দিয়ে নেমে পড়ল। তারপর শক্ত কাছিটা কাঁধের উপর ফেলে খাড়ির পার বরাবর নৌকো টেনে নিয়ে চলল। কত রকমের বিপদ আছে এই খাড়িতে। নোনা জলের কুমির, বিষাক্ত সাপ, করাত মাছ, সুতীক্ষ্ণ ম্যানগ্রোভের শ্বাসমূল। কিন্তু এই সমস্ত কিছুকে তুচ্ছ করে মতিন মিয়া 1 হাঁটু কাদা মারিয়ে এগিয়ে চলেছে। একটা ব্যাপার রজত বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে।
মাথার উপর সুন্দরী গাছের ডালে দুটি বাদুড় তারস্বরে চেঁচিয়ে চলেছে। এই জঙ্গলে যাদের বাড়িঘর, রুজি রুটি, তারা ভালো মতোই জানে নোনা জলের এই জঙ্গলে বাদুড়ের থেকে বড় বন্ধু আর কেউ নেই। আশেপাশে কোথাও বাঘ ঘাপটি মেরে বসে থাকলে সবার আগে ওই সবাইকে সতর্ক করে দেবে। এটা জঙ্গলের নিয়ম, আদিমকাল থেকেই এমনটাই চলে আসছে। তাই বানরের সাথে সবার খুবই বন্ধুত্ব। সকালবেলায় ভোরের আলো ফোটার সাথে সাথেই চিতল হরিণের দল খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। নদীর তীর জুড়ে জোয়ারের জলে ভেসে আসা গাছের বীজ, ফল এগুলো খেয়ে বেড়ায়। একজন বিশ্বস্ত বন্ধুর মতো বাদরের দল তখন গাছের উপর থেকে নিজেদের চোখ কান খোলা রাখে। গাছের উপর থেকে কচি পাতা ভেঙে দেয়। কোনো বিপদের আভাস পেলেই চিতল হরিণদের সতর্ক করে দেয় তারা। মতিন মিয়া বাদরের ভাষা বেশ বোঝে। আশেপাশে কোথাও দক্ষিণা রায়ের অস্তিত্ব থাকলে বাদরদের আচরণ এমনটা হতো না। তাই সে নিশ্চিন্ত মনে আবার গুণ টানতে লাগলো। মিনিট 25 পর ওরা খাড়িটার একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হলো। এমন সময় ওরা দেখল ওদের খাড়িটা যেখানে শেষ হচ্ছে ঠিক তার পরেই আরেকটা অপেক্ষাকৃত মাঝারি খাড়ি দুটো একসাথে মিলিত হয়ে ঠাকুরন নদীতে গিয়ে পড়েছে। আর ওদের সম্মুখের জলসীমা পেরোলেই একটা সবুজ জঙ্গলে ঘেরা দ্বীপ। দ্বীপের কাদামাটির উপর একটা ছোট্ট নৌকা। মতিন মিয়া সেই দিকে তর্জনী নিক্ষেপ করে বলল, এই হলো কলস দ্বীপ। তারপর চাপা গলায় বলে ওঠে, সামনে বাধা নৌকাটা চিনতে পারছেন বড় বাবু? এক অজানা আনন্দে রজতের সমস্ত মন ভরে উঠল। চাপা গলায় সে বলে উঠল, এই তো বাদল, বাদল পেয়ে গেছি, শুভঙ্করের নৌকা পেয়ে গেছি। এত আনন্দ আর উচ্ছ্বাসের আড়ালে ওরা টের পেল না যে স্বয়ং মৃত্যু ওদের জন্য ওত পেতে বসে আছে। তার প্রথম আভাস পেল মতিন। মতিন মিয়া এমন কিছু প্রত্যক্ষ করল যাতে তার সর্বাঙ্গ পাথরের মূর্তির ন্যায় নিশ্চল হয়ে গেল। তার থেকে ঠিক কয়েক গজ দূরে নরম কাদামাটির উপর একটি প্রাণীর পায়ের ছাপ। কাছে গিয়ে ভালোভাবে পরীক্ষা করতে সে বুঝল প্রাণীটা আর অন্য কিছু নয়, স্বয়ং দক্ষিণা রায়। পায়ের ছাপ এখনো বেশ টাটকা, অর্থাৎ সে আশেপাশেই কোথাও আছে। মতিন মিয়ার সারা শরীর কেঁপে উঠল। সে বুঝল শুভঙ্করের চোখে ধুলো দিতে গিয়ে নিজেকে আর রজতদের কি বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে সে। কাল বিলম্ব না করেই সে নৌকার দিকে ছুটে এলো। তারপর নৌকার গলুইয়ের মধ্যে থাকা বড় একখানা দা তুলে নিল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান একটা বিশ্রী বোটকা গন্ধতে চারিপাশের বাতাস ভরে গেল। সেই সাথে সকালের সেই নরম আলোয় রজত অবাক চোখে দেখল একটা প্রকাণ্ড হলুদ আর ডোরা কাটা জীব গোলপাতার আড়াল থেকে এক লাফে মতিন মিয়ার ওপর লাফিয়ে পড়েছে। রজতের চিনতে অসুবিধা হলো না, এটাই সেই বিখ্যাত সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। নিজের অজান্তেই তার ডেরায় পা রেখে ফেলেছে তারা। বিশাল সেই দেহের ধাক্কায় নৌকোখানা উল্টে গেল। রজতের হাত থেকে বন্দুক কাদা জলের মধ্যে পড়ে হারিয়ে গেল। বাদলও কাদার মধ্যে বন্দুক হাতড়ে চলেছে, কিন্তু মতিন মিয়া একটা দা হাতে বীর বিক্রমের লড়াই চালিয়ে যাচ্ছে। সুন্দরবনের রাজা তার সুতীক্ষ্ণ নখ আর দন্ত দিয়ে মতিন মিয়ার শরীর ক্ষতবিক্ষত করে দিচ্ছে, আর জবাবে মতিনও তার হাতের দা দিয়ে এলোপাথারি কোপ বসাচ্ছে সুন্দরবনের রাজার গলায়। এ যেন জমে মানুষে লড়াই। অসীম সাহসী দুটি শরীরের রক্তে রাঙা হয়ে উঠল খাড়ির জল। মতিন মিয়া প্রবল একটা চিৎকার করে তার দাটা আমূলভাবে গেঁথে দিল বাঘটার গলায়। প্রবল যন্ত্রণায় হুঙ্কার ছাড়তে ছাড়তে আবার গোলপাতার জঙ্গলের আড়ালে চলে গেল বাঘটা। খাড়ির কর্দমাক্ত মাটির মধ্যে তখনও পড়ে আছে মতিন মিয়ার শরীরটা। মতিন মিয়া বাদরের ভাষা বেশ বোঝে। বেশ, এই একটা শব্দই মতিনের জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য করে দিল। রজত আর বাদুল মিলে নৌকোটাকে সোজা করে নৌকোর পাটাতনের ওপর রাখল দেহটা। নৌক আর দাঁতের আঘাতে সমগ্র শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে।
পেট থেকে বেরিয়ে এসেছে নাড়ি ভুঁড়ি। রজত বাদলের উদ্দেশ্যে বলে উঠল, বাদল, মতিন মিয়াকে শিগগিরই হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেতে পারে। তুই নৌকা নিয়ে এক্ষুনি রওনা দে। বাদল ভ্রু কুঁচকে বলল, আর বড়বাবু আপনি? আমি শুভঙ্করের খোঁজে ওই দ্বীপে যাচ্ছি। ঘোরতর আপত্তি জানায় বাদল। সে কিছুতেই এই সাপোজ সংকুল গভীর জঙ্গলে রজতকে একা ফেলে যাবে না। বাদল যতই আপত্তি করে রজত ততই বুঝিয়ে বলতে থাকে। সে বলে, বাদল, তুই আর আমি একা ওই নরখাদকটার সঙ্গে পেরে উঠবো না। অনেক লোকবল দরকার। শুভঙ্করের অভিসন্ধি সম্পর্কে সন্দেহের আর অবকাশ নেই। একা একা এই নির্জন দ্বীপে আসার কারণ আর যাই হোক না কেন তা কখনো সৎ হতে পারে না। তুই না আসা পর্যন্ত আমি ঠিক আত্মরক্ষা করতে পারবো, কিন্তু তুই এভাবে বেঁকে বসলে মতিনের বলিদান যে বৃথা হয়ে যাবে। অবশেষে বাদল বুঝল রজত ততক্ষণে হারিয়ে যাওয়া বন্দুকগুলো খুঁজে পেয়েছে। ঠিক হলো রজতকে দ্বীপের মধ্যে নামিয়ে বাদল আবারও গ্রামে ফিরে যাবে। নৌকা রজতকে কলস দ্বীপে নামিয়ে গ্রামের দিকে ফিরে চলেছে। পাটাতনের উপরে শোয়ানো মতিনের অচেতন ক্ষতবিক্ষত দেহটা দেখে নিজের অজান্তেই আপনা আপনি রজতের দুহাত করজোড়ে কপাল স্পর্শ করল। অনুমতি ব্যতীত তারই শরীরে রঙের এই স্পর্ধায় রজত বিন্দুমাত্র রাগ করল না, বরং আরও একবার শ্রদ্ধায় তার মাথা নত হয়ে গেল। তার এই মাথা নোয়ানো সাহসিকতার সপক্ষে, একজন বীরের সপক্ষে, যে কোনো রকম আধুনিক আগ্নেয়াস্ত্র হাতে না নিয়েও বীর বিক্রমে দক্ষিণা রায়ের সাথে লড়াই করে ওদের জীবন বাঁচিয়েছে। শুভঙ্করের নৌকা থেকে একজোড়া পায়ের ছাপ নরম পলিমাটির উপর দিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। মাটির উপর তীক্ষ্ণ সূচের আগার ন্যায় উঁচু হয়ে আছে অসংখ্য শ্বাসমূল। একটু অসাবধান হলেই গুরুতর জখম হতে হবে। এই সব অতিক্রম করে রজত সেই পায়ের ছাপ অনুসরণ করে জঙ্গলের মধ্যে প্রবেশ করল। চারিদিকে সুন্দরী গাছের ছড়াছড়ি। মাটির ওপর শুকনো পাতার ভিড়ের মধ্যেও একটি জিনিস তার নজর এড়াল না, পায়ে চলা একটি পথ। দেখেই বোঝা যাচ্ছে এই পথ দিয়ে রীতিমতো দৈনিক যাতায়াত হয়। কিন্তু পাণ্ডব বর্জিত এই দুর্গম অরণ্যে ঠিক কী কারণে কেউ এই একই পথ দিয়ে রীতিমতো যাওয়া আসা করে তা কিছুতেই রজতের মগজস্থ হল না। তার কেবলই মনে হতে লাগল অদৃশ্য কোনো কিছুর আকর্ষণে সে যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে এগিয়ে চলেছে। এই যাত্রায় কখন যে খাড়ার মতো মৃত্যু নেমে আসবে সে কথা কেউ জানে না। জঙ্গলের বেশ কিছুটা গভীরে যেতেই যেই জিনিসটা তার প্রথমে নজরে পড়ল তা হলো একটা গম্বুজ। এই অঞ্চল সম্পর্কে তার অভিজ্ঞতার কারণে এ ব্যাপারে খুব একটা বিস্মিত হল না সে। প্রায় 1000 বছর আগে এইসব এলাকা সমৃদ্ধ জনপদ ছিল। সেন ও পাল বংশের রাজারা একসময় সদর্পে দাপিয়ে বেরিয়েছে এইসব ম্যানগ্রোভ অরণ্য। এককালে মাতলা, গোসাবা, ঠাকুরানি এই সব নদীপথে ঢেউ তুলে বড় বড় জাহাজের আনাগোনা লেগেই থাকত। ঠিক ওর পায়ের নিচেই মাটি খুঁড়লে হয়তো বেরোতে পারে একটা রাজপথ। একসময় কিভাবে কালের গর্ভে সব কিছু যেন তলিয়ে গেল। শুষ্ক তৃণখণ্ডের ন্যায় সে সকল গৌরবময় অতীত বঙ্গোপসাগরে ভেসে গেল। যে জনপদ লোকজনের কোলাহলে মুখরিত থাকত তা ক্রমেই বাঘ, সাপ, শেয়ালের বাসা হলো। আজও ভাটার জল নেমে গেলে সেকালের সভ্যতার চিহ্ন প্রকট হয়ে পড়ে। এইসব ভাবতে ভাবতেই রজত একটা বিশাল প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষের সামনে এসে উপস্থিত হল। বর্তমান অবস্থা দেখে অনুমান করাই যায় এককালে কী রকম জমকালো প্রাসাদ ছিল এটা। তবে এখন শতকরা 90 নষ্ট হয়ে গেছে। জায়গায় জায়গায় দেওয়াল, গম্বুজের ধ্বংসাবশেষ, চারপাশের আগাছা আর ঝোপঝাড়ের ভিড়। প্রাসাদের গায়ে পুরু শৈবালের স্তর প্রাসাদটির বয়স বলে দিচ্ছে। রজত চারিদিকে সতর্ক দৃষ্টি রাখতে লাগল। তার চোখ এই সব ধ্বংসাবশেষের অন্তরালে থাকা সেই গোপন সত্যকে খুঁজতে লাগল, যার জন্য সমস্ত বিপদকে উপেক্ষা করে শুভঙ্কর বাবু এই দুর্গম পথে পাড়ি দেয়। বেশিক্ষণ খোঁজাখুঁজি করতে হলো না তাকে। সে দেখল ফার্ন গাছের পাশ দিয়ে সরু পায়ে চলা পথ চলে গেছে একটা ফটকের দিকে। হাতের বন্দুকটা বাগিয়ে নিয়ে সেই পথে এগিয়ে চলল রজত। পথ যেখানে শেষ হলো
ঠিক সেখান থেকে শুরু হলো একটা সিঁড়ি। সেই সিঁড়ির গন্তব্যস্থল মাটির নিচের একটি অন্ধকার কুঠুরিতে, সম্ভবত প্রাচীনকালের কোনো গোপন কুঠুরি বা সুড়ঙ্গ জাতীয় কিছু হবে, যার প্রবেশদ্বার পরবর্তীকালে প্রাকৃতিক দুর্যোগ বা সময়ের জাঁতাকলে পড়ে এইরকম অনাবৃত হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পাথরের ধাপগুলোর উপর নজর পড়ল রজতের। জায়গায় জায়গায় পুরু ধুলোর আস্তরণ সরে গিয়ে নিচের মার্বেল পাথরের চকচকে মসৃণ গা দেখা যাচ্ছে। লোকালয় থেকে বহু দূরের প্রাচীন এই জনপদে এখনো যে মানুষের আনাগোনা আছে, এই ব্যাপারটা বেশ স্পষ্ট হয়ে গেল রজতের কাছে। সিঁড়িটা বেশ কয়েক মিটার সোজা ভূগর্ভের দিকে নেমে যাওয়ার পরে একটা ছোট্ট বাঁক নিয়েছে। সেই বাঁকের মুখে দাঁড়াতেই আবছা একটা আলোকরশ্মি চোখে পড়ল তার। মানব মন সর্বদা কৌতূহলপ্রবণ, রজতও তার ব্যতিক্রম নয়। সে স্বভাববশত আলোর উৎসের সন্ধানে আরও কয়েক মিটার নিচে নামতেই যা দেখল, তাতে তার আর বিস্ময়ের অবধি রইল না। মাটির নিচে প্রায় একটি হলঘরের মতো বড় জায়গা, নানান আধুনিক যন্ত্রপাতি, কি নেই সেখানে! নানান ধরনের ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপ, উৎকট গন্ধের রাসায়নিক পদার্থ, ছোট বড় নানান আকারের বিকার, এরই মাঝে চেনা একটি মুখ বিস্ময়ের ঘোর আরও কিছুটা বাড়িয়ে দিল। একজন মানুষ এক মনে মাইক্রোস্কোপের নিচে কিছু একটা পরীক্ষা করে চলেছে। রজত একবার মনে মনে বিড়বিড় করে উঠল, এ যে শুভঙ্কর ঠাকুর। রজতের আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না। হাতের বন্দুকটা শুভঙ্করের মাথা বরাবর তাক করে সাপদের মতো গুটি গুটি পায়ে শুভঙ্কর ঠাকুরের পেছনে এসে দাঁড়াল। তারপর বলে উঠল, আপনার খেলা শেষ শুভঙ্কর ঠাকুর। শুভঙ্কর চমকে পেছন ফিরে তাকাতেই বন্দুক হাতে রজতকে দেখতে পেল। শুভঙ্করের মুখে উদ্বেগের কোনো চিহ্ন নেই। তার মুখ পূর্বের মতোই ভাবলেশীন। পালাবার বা আত্মরক্ষার কোনো চেষ্টাই সে করল না। তার বদলে রজতের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে সে। প্রেয়সীর গুরুগম্ভীর ক্রোধের থেকে অকারণ গাম্ভীর্য বেশি উদ্বেগের। তেমনি শুভঙ্করের এই নির্লিপ্ত ভঙ্গিমায় রজত আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ল। আকাশ বাতাস কাঁপিয়ে শুভঙ্কর ঠাকুর অট্ট হাসিতে ফেটে পড়ল। তুমি এসেছো রজত, এসেছো তুমি, কিন্তু তোমার যে আর ফেরা হবে না। রজত বন্দুকের ট্রিগারে হাত রাখল, তারপর দাঁতে দাঁত চেপে বলল, সেসব পরের কথা, আগে তুই বল, এই জঙ্গলের মধ্যে ল্যাবরেটরি খুলে তুই কি করছিস? উত্তরটা একটু অন্যভাবে পেল রজত। প্রায় শত শত বছরের পুরনো মাটির নিচে এই সুরঙ্গের একঘেয়ে স্যাঁতস্যাঁতে গন্ধটা একটা বিকট বোটকা গন্ধের আড়ালে চাপা পড়ে গেল। সিঁড়ির মুখের জমাট বন্ধ অন্ধকার থেকে একখানা কালো অবয়ব হুঙ্কার দিয়ে তার উপর পেছন থেকে লাফিয়ে পড়ল। অপ্রত্যাশিত এরকম আক্রমণে রজত সম্পূর্ণরূপে ভূপতিত হল। একজন দক্ষ শিকারী হওয়া সত্ত্বেও বন্দুক চালানোর বিন্দুমাত্র অবকাশ সে পেল না। বন্দুকটা ছিটকে পড়ল তার হাত থেকে। আক্রমণের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে সে যখন চোখ খুলল, আতঙ্কে তার সর্বশরীর হিম হয়ে গেল। শরীরের সব অঙ্গ নড়াচড়ার ক্ষমতা হারিয়েছে। পেটের মধ্যে থেকে দলা পাকিয়ে উঠতে চাইছে একটা চাপা আর্তনাদ। রজতের মনে হলো তার সবকটা স্নায়ু বুঝি একসাথে বিকল হয়ে গেছে। একটা হিমস্রোত শিরদাঁড়া বরাবর সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। সে স্রোতের পরতে পরতে রয়েছে মৃত্যুর বিভীষিকা। তার বুকের উপর দুটো থাবা দিয়ে রয়েছে অতিকায় দানবের মতো একটা প্রাণী। সকালবেলায় যে বাঘের সাথে পরিচয় হয়েছিল, আকারে তার 2 গুণ। অমাবস্যার অন্ধকারের মতো ঘুটঘুটে কালো গায়ের রং, প্রকাণ্ড লেজখানা সপাত সপাত করে মেঝেতে আছাড় খাচ্ছে। একটা অতিকায় কালো বাঘ তার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ থেকে বাঁকানো কাস্তের মতো নেমে এসেছে একজোড়া ক্যানিন, যা নিমিষের মধ্যে বসে যেতে পারে
রজতের গলায়। এগুলোর একটা সামান্য স্পর্শেও রজতের কণ্ঠনালী আলাদা হয়ে গিয়ে ফুসফুসে বাতাস প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। ভয়াল দর্শন সেই প্রাণীটার মুখ থেকে টস টস করে কয়েক ফোঁটা লালা গড়িয়ে পড়ল রজতের মুখমণ্ডলের ওপর। রজত বুঝল এই সেই রহস্যময় নরখাদক ওরফে ম্যানগ্রোভের আতঙ্ক। এমন সময় একটা পরিচিত কণ্ঠস্বর রজতের কানে এলো। এভাবে একা একা জঙ্গলের কোর এরিয়ায় ঢুকে আসা তোমার একদম উচিত হয়নি রজত। সিঁড়ির মুখে জমাট বাঁধা অন্ধকার থেকে সেই মূর্তিটা যখন আস্তে আস্তে ঘরের মধ্যে এগিয়ে আসলো, মৃদু আলোয় তার অবয়ব ততই পরিষ্কার হতে লাগলো। বিশ্বাস ভাঙলে কষ্ট হয়, কিন্তু সেই বিশ্বাস ভঙ্গের কারণ যখন পরিচিত এবং খুব কাছের কেউ হয়, তখন কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। বিস্ময়ের উপর বিস্ময়। পরিচিত সেই মানুষটাকে দেখে জলে ভরে উঠল রজতের চোখ। ধুতি পাঞ্জাবি পরিহিত যে মানুষটা রজতের সামনে দাঁড়িয়ে আছে, সেটা আর কেউ নয়, স্বয়ং কান্তিবাবু। ঝাপসা হয়ে যাওয়া চোখে রজত জিজ্ঞাসা করল, কেন কেন কান্তিবাবু, কেন গরিব অসহায় এই মানুষগুলো সরলতার সুযোগ নিয়ে কেন এমন বিশ্বাসঘাতকতা করলেন? কান্তিবাবু রজতের ঠিক পাশে এসে দাঁড়ালেন। তারপর পরম স্নেহে সেই নরখাদকটার মাথায় হাত বোলাতে লাগলেন। রজত অবাক বিহবল হয়ে দেখতে লাগলো শুধু। হিংস্র সেই নরখাদক যে বছর তিনেক ধরে গোটা সুন্দরবন জুড়ে হত্যালীলা চালিয়েছে, সে এখন সম্পূর্ণ নিরীহ গৃহপালিত একটা প্রাণীর মতো আচরণ করছে। কান্তিবাবুর আদরের উত্তরে জিভ দিয়ে কান্তিবাবুর মুখমণ্ডল চেটে দিচ্ছে। নিজের বিশাল কালো মাথাটা কান্তিবাবুর বুকের মধ্যে ঠুসে দিয়ে মুখ দিয়ে ঘর ঘর শব্দ করছে, ঠিক যেন পোষা একটা বিড়াল ছানা। প্রাণীটার ধারালো নখগুলো একে একে গেঁথে যাচ্ছে রজতের বুকে। সেই প্রবল যন্ত্রণার মধ্যেই রজত মুগ্ধ চিত্তে সেই দিকে চেয়ে রইল। তার মনে হলো কেউ হয়তো ঠিকই বলেছে, ভালোবাসায় সব হয়। ভালোবাসা পেলে একটা বন্য নরখাদকও এইভাবে পোষ মানতে পারে। এবার কান্তিবাবু বলতে শুরু করলেন, রজত, এটা হলো আমার বাঘা। আশা করি শুভঙ্করের আসল পরিচয় তুমি অনেক আগেই পেয়ে গিয়েছো। শুভঙ্কর একজন জেনেটিক ইঞ্জিনিয়ার। প্রায় এক গোত্রের প্রাণীদের ডিএনএর অদল বদল করে নতুন নতুন জীব তৈরি করে ফেলে। সেবার অক্সফোর্ডে একটা গোপন রিসার্চে ব্ল্যাক প্যান্থার এবং বাঘের ডিএনএ মিশে ঘটিয়ে এমনি করে তৈরি করে ফেলেছিল এই নতুন প্রাণীটার। কিন্তু এইসব হাইব্রিড প্রাণীরা অত্যন্ত আক্রমণাত্মক এবং বিপজ্জনক হয়ে থাকে। তাই অক্সফোর্ড কর্তৃপক্ষ যখন এই নিষিদ্ধ গবেষণার কথা জেনে যায়, তখন বাকি 3টি হাইব্রিড প্রাণীকে বাচ্চা অবস্থাতেই হত্যা করে এবং নিয়ম ভঙ্গের অপরাধে শুভঙ্করের জেল হয়। শুভঙ্কর আমার বাল্যকালের বন্ধু ছিল। ও আমার সব ঘটনা জানায় এবং কোনোভাবে সকলের নজর এড়িয়ে একটা হাইব্রিড প্রাণী আমার কাছে পাঠিয়ে দেয়। আমি ওর নাম দিলাম বাঘা। ছোট থেকে এত বড় করলাম, বলতে পারো শুভঙ্কর ওর জন্মদাতা আর আমি ওর পালক পিতা। রজত অনেক কষ্টে বলে উঠল, কিন্তু কেন এমন করলেন কান্তিবাবু? এসব অসহায় মানুষগুলোর সরলতার সুযোগ নিয়ে কেন এমন করলেন? এত বড় বেঈমান আপনি। কান্তিবাবু হুঙ্কার ছাড়লেন, এই বেঈমান না, আমি বেঈমান না। বেঈমান তো তোমরা, যারা প্রকৃতির খেয়ে পড়ে তাকেই ধ্বংস করছো। কি খেলায় বেঁধেছ তোমরা? তুমি দেখছো রজত, সুন্দরবন মরছে। ম্যানগ্রোভের বনাঞ্চল উজাড় করে বড় বড় মাছের ভেরি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। আমার নির্দেশে বাঘা সেই সব মানুষদের শিক্ষা দিয়েছে মাত্র, যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তাদেরকে বাঘা শিক্ষা দিয়েছে। রজত এতক্ষণে বুঝল কেন এই পাথর প্রতিমায় একের পর এক প্রভাবশালী মানুষ খুন হতো। রজত বলল, কিন্তু সাধারণ মানুষ, ওরা কি দোষ করলো? ওদের কেন মারলেন এভাবে? আর লালি তো আপনার দীর্ঘদিনের পুরনো লোক ছিল, ওকেই বা মারলেন কেন? লালির কথা শুনে কান্তিবাবু ছো ছো করে উঠল, ও বেটা বেঈমান। সিসিটিভিতে ধরা পড়ার ভয়ে ওই বেটা তোমাদের সব জানিয়ে দিতে চেয়েছিল। বিশ্বাসঘাতকতার সাজা পেয়েছে ও। কিন্তু ওই দিন আনা দিন খাওয়া মানুষগুলো, ওরা কি দোষ করলো? ওদের মারলেন কেন?
কান্তিবাবু আবার অট্টহাসি দিয়ে বলল, দোষ করেনি বলছো? ব্রিটিশরা এই অঞ্চলে যখন প্রথম মানুষের বসতি স্থাপন করে দিল, তখন হতচ্ছাড়াগুলো প্রথমেই এসে যেমন ইচ্ছা জঙ্গল সাফ করলো। ব্যাটারা বেশি লাভের আশায় নদীর সব মাছ ধরেই ক্ষান্ত হচ্ছে না, বিষ প্রয়োগ করে মাছ মারছে, তার সাথে মরছে বিলুপ্ত প্রায় ঘড়িয়াল, কচ্ছপ, আরো নানান জলজ জীব। আর এই জিনিস একইভাবে চলতে থাকলে একদিন বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। এরপর বাঘার গায়ে হাত বুলিয়ে কান্তিবাবু বললেন, তাছাড়া আমার বাঘার খিদেটা বড্ড বেশি। আয়নার পর ওর খাবার জোগাড় করতে না পেরে কয়েকটা লাশ ওকে আমি খেতে দিয়েছিলাম। ব্যাস, সেই থেকে ওর নরম মাংসের প্রতি লোকটা বড় জন্মে গেছে। এখন নিজের খাবার নিজেই খুঁজে নেয়। ঈশ্বর, এ কোন সর্বনেশে খেলায় মেতেছেন আপনি? কান্তিবাবু হুঙ্কার ছাড়লেন, সর্বনাশ? কিসের সর্বনাশ? হ্যাঁ, তুমি সুন্দরবনে থাকার সময় কি করেছিলে তা মনে আছে রজত? চোরা শিকার করে বাঘ তো প্রায় শেষ করে ফেলেছিলে। হ্যাঁ করেছিলাম, সেই টাকা দিয়ে অসহায় মানুষদের সাহায্য করেছিলাম। বাহ 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 বাহ, চমৎকার কথা। একজনের ঘর উজাড় করে অন্যজনের ঘর বাঁধছ। মনে রেখো, এই পৃথিবীতে মানুষের আগেও এইসব অবলা জীবগুলো এসেছিল। এই পৃথিবী প্রথমে ওদের ঘর, তারপর আমাদের। মানুষ সর্বগ্রাসী একটা জাতি, কৃষ্ণ গহ্বরের মতন সব কিনে নেবে। কোনো কিছুতেই তার খিদে মিটবে না। সুন্দরবন এই পশ্চিমবঙ্গের সুরক্ষা কবচ। জানো কতগুলো ঘূর্ণিঝড়ের হাত থেকেই উপকূলের জেলাগুলোকে বাঁচায়। কিন্তু আমি আর এই সুন্দরবনকে ধ্বংস হতে দেব না। আমি আর শুভঙ্কর মিলে এমন আরো বাঘা তৈরি করব, আর তাদের পাঠিয়ে দেবো পৃথিবীর নানা প্রান্তে। যেখানে প্রকৃতির উপর অত্যাচার হবে, সেখানে মানুষের উপর খড়গের মতো নেমে আসবে বাঘা। দেবতার মতন সকল প্রকৃতির পূজারীরা বাঘারও পূজা করবে। আর আমাদের মতন ভাবনা চিন্তার মানুষেরা যারা আছে তাদের নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করব। শুভঙ্কর বাঘাকে নিয়ে তার সমস্ত গবেষণাপত্র ওদের হাতে পৌঁছে দেবে, যাতে করে ওরা নিজেরাই এই রকম প্রাণী তৈরি করে নিতে পারে। রজতের এতক্ষণে পাশের দেওয়ালটার দিকে খেয়াল গেল। সেখানে বড় আকারের একটি টেস্ট টিউবে জলের বুদবুদের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছে বাঘার মতোই আরও একটা নবজাতক, আর তারই পাশে বেশ কতগুলো ফাইল। সম্ভবত ওর মধ্যেই আছে শুভঙ্করের সমস্ত গবেষণাপত্র। রজতের শরীরে শিহরণ খেলে গেল। সে মনে মনে ভাবল, এরকম আরও বাঘা তৈরি হবে। কি ভয়ঙ্কর! বজ্রপাতের মতো দৃঢ় একটা কণ্ঠস্বর তার চিন্তায় ছেদ ফেলল। কান্তিবাবু বজ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমাকেও শাস্তি পেতে হবে রজত। তুমি এখন আমাদের জন্য বিপজ্জনক, তাই তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কান্তিবাবু বাঘাকে চোখের ইশারা করতেই বাঘার মুখটা হা হয়ে গেল। ক্ষুরুধার সেই ক্যানিনগুলি ধীরে ধীরে রজতের গলা বরাবর নেমে আসছে। বাঘার হিমশীতল হলদে টেসে চোখে রজত প্রত্যক্ষ করল মৃত্যু যেন তার দিকে ধেয়ে আসছে। রজত আতঙ্কে চোখ বন্ধ করে নিল। ঠিক তখনই রজত পরপর দুটি কান ফাটানো গুলির শব্দ শুনতে পেল। বদ্ধ সেই গোপন কুঠুরির বাতাসের প্রতিটা অনুপরমাণু বারুদের গন্ধে ভরে উঠেছে। রজত চোখ খোলার আগে অনুভব করল বাঘার ভীষণ দেহটা নিস্তেজ হয়ে তার শরীরের ওপর পড়ে গেল। চোখ খুলতেই রজতের আনন্দে চোখে জল চলে এলো। সিঁড়ির মুখে সাক্ষাৎ দেবদূতের মতো বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে বাদল। সেই দৌড়ে এসে বাঘার নিস্পন্দ দেহের নিচে চাপা পড়ে যাওয়া রজতকে টেনে বার করল। রজতকে অক্ষত অবস্থায় দেখে বাদল বুকে জড়িয়ে ধরল। রজতের অনুভূতিরা ভাষা হারিয়েছে। কোনো কিছু বলার মতো অবস্থায় সে নেই, কিন্তু ইতিমধ্যেই একটি বিপদ হয়ে গেছে। রজতের দুটি গুলি বাঘার মাথা ফুটো করে পাশের একটা রাসায়নিকের বিকারে গিয়ে বিঁধেছে। আগ্নেয়গিরির মতো সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোতে বেরোতে মুহূর্তের মধ্যেই অগ্নিকাণ্ড ঘটে গেল। এদিকে কান্তিবাবু বাঘার নিথর দেহটার পাশে স্তব্ধ হয়ে বসে পড়েছে। কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই।
পুত্র স্নেহে বাঘার গলা জড়িয়ে ধরে সে হাপুস নয়নে কেঁদে চলেছে। স্নেহ অতি বিষম বস্তু, যার ক্ষমতা গুলি বারুদের থেকে অনেক বেশি। রজত সেই ফাইলগুলোকে আগুনের গ্রাস থেকে বাঁচাতে নিজের কাছে রেখে দিল। তারপর বাদল শুভঙ্করকে টানতে টানতে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। না, কান্তিবাবুকে এইভাবে মৃত্যুর মুখে ফেলে দেওয়া যায় না। রজত কান্তিবাবুর কাছে ছুটে গিয়ে ওনার হাত ধরে টানতে লাগলো। ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে, তবুও সে কাঁচতে কাঁচতে বলল, কান্তিবাবু, কান্তিবাবু বেরিয়ে চলুন এখান থেকে, নইলে মারা পড়বেন। কান্তিবাবু শুধু উত্তরে বলল, বাঘার সাথে আমিও মরে গেছি, শুধু আমার শরীর বেঁচে আছে। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। আগুন তখন একটা কোণে ডাই করে রাখা কিছু রাসায়নিক পদার্থকে আশ্রয় করে আরও প্রবল আকার ধারণ করেছে। তার লেলিহান শিখা লক লক করে কুঠুরির ছাদ স্পর্শ করছে। এরপরও ভেতরে থাকলে মৃত্যু নিশ্চিত। রজত এক দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে প্রবল এক বিস্ফোরণের শব্দ শোনা গেল, আর সাথেই সে শতাব্দী প্রাচীন অট্টালিকার অবশিষ্ট অংশ বিস্ফোরণের ধাক্কায় মাটির মধ্যে মিশে গেল। আর সেই ভগ্ন স্তূপের মধ্যেই সমাধিস্থ হল ম্যানগ্রোভের আতঙ্ক আর কান্তিবাবুর। জনবিরল মনুষ্য বর্জিত এক দ্বীপে ভগ্নপ্রায় প্রাসাদটা কান্তিবাবু আর নরখাদকের রহস্য বুকের মাঝে আঁকড়ে নিয়ে অথলে তলিয়ে গেল। দ্বীপ থেকে বেরিয়ে এসে শুভঙ্করকে সঙ্গে নিয়ে ওরা ওদের নৌকোয় উঠল। জোয়ারের স্রোতে ওদের ছোট্ট নৌকা আপনা আপনি এগিয়ে চলেছে। শুভঙ্করের মন বিষণ্ণ, আর তার থেকেও বিষণ্ণ রজতের মন। উচিত আর অনুচিতের এক সীমারেখায় উপস্থিত হয়েছে সে। আজকের পর থেকে আর ম্যানগ্রোভের আতঙ্ক থাকবে না। সে ভাবতে লাগলো, কান্তিবাবু আর সে দুজন ভিন্ন মতাদর্শের মানুষ, কিন্তু কে ঠিক? এমন সময় নদীর দুই তীরে তার নজর গেল। জায়গায় জায়গায় ম্যানগ্রোভের জঙ্গল কাঠমাফিয়াদের দৌলতে পাতলা হয়ে এসেছে। ঠাকরুন নদীর পাড়ে গড়ে উঠেছে বড় বড় মাছের ভেরি। কান্তিবাবুর একটা কথা তার কানে বাজতে লাগলো, সুন্দরবন মরছে। সত্যি সত্যি সুন্দরবন মরছে। রজত নিজের সিদ্ধান্ত নিয়েছে। সে বাদলকে বলল, বাদল, তাড়াতাড়ি নৌকো ঘোরা, ওই কলস দ্বীপের দিকে ফিরে চল। রজতের এমন আচরণে বাদল বেশ অবাক হল, কিন্তু রজতকে প্রশ্ন করার সাহস দেখালো না সে। চুপচাপ নৌকা কলস দ্বীপের দিকে ফেরালো। শুভঙ্করবাবুর নৌকাটা তখনও একই জায়গায় পড়ে আছে। রজত ফাইলগুলো শুভঙ্করের হাতে দিয়ে বলল, এই নিন আপনার সম্পদ। পুলিশের নজর এড়িয়ে অনেক দূরে চলে যান, আর এবার থেকে এমন হাইব্রিড তৈরি করবেন যেটার উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে। বাঘার মতো সে যেন বেপরোয়া না হয়ে পড়ে। শুভঙ্কর অবাক চোখে রজতের দিকে তাকালো। তার মুখে একটা হাসি খেলে গেল। সে শুধু ধন্যবাদ জানিয়ে রজতের নৌকা থেকে নেমে গেল। তারপর নিজের নৌকায় উঠে বসে ঠাকুরার নদী বেয়ে মোহনার দিকে চলে গেল। একসময় ঝাপসা হতে হতে তার নৌকাটা দৃষ্টির আড়ালে চলে গেল। বাদলও গায়ের দিকে নিজের নৌকার মুখ ফেরালো। এতক্ষণে বাদল মুখ খুলল। সে রজতকে জিজ্ঞাসা করল, বড়বাবু, ওই বদমাইশ লোকটারে ছেড়ে দিলেন কেন? ওটাকে তো পুলিশে দিতে পারতেন। রজত হেসে বলল, যারা এই পৃথিবীকে বাঁচাতে চায় তারা কি বদমাইশ হতে পারে রে বাদল? বাদল ঘাড় নাড়ল। না, তারা তো ভালো মানুষ। ওই জন্যই তো শুভঙ্করকে যেতে দিলাম। কিন্তু বাদল, তুই আমায় একটা কথা দে, আজ যা কিছু দেখলি এই কথা কখনো কারোর কাছে প্রকাশ করবি না। বাদল ঘাড় নেড়ে সম্মতি জানালো। আচ্ছা বাদল, তুই আবার ফিরে এলি কেন? তোকে যে বলেছিলাম মতিন মিয়াকে নিয়ে হাসপাতালে যেতে, মতিনের কি হলো? বাদলের গলার স্বর ভারী হয়ে এলো। মাথা নিচু করে সে বলল, মতিন মিয়ারে বাঁচানো গেল না।
ওকে নিয়ে কিছু দূর এগিয়েছি, এমন সময় হঠাৎ মতিন খুড়োর জ্ঞান ফিরল। একটু জল খেতে চাইলো। আমি জল দিলাম। একটু গলা ভিজিয়ে কইল, শোন বাদল, আমার মন বলছে আমি আর বাঁচুম না। আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার বেটা, আমার বিবিজান আমায় ডাকছে। তুই আমারে এখানে কোথাও শুইয়ে দে। তোর বুড়ো বাবুর ভীষণ বিপদ। ওর তোকে বড় দরকার, এই সময় তোকে বড় দরকার। এইটুকু বলেই বাদল চোখ মুছল, তারপর আবার বলতে শুরু করলো। মতিন মিয়ার কথা মতো আমি নদীর পাড়ে একটা গাছের নিচে ওর দেহটারে রেখে আপনার সন্ধানে গেছিলাম। ওরা গ্রামে ফেরার সময় সাথে করে মতিন মিয়ার দেহখানা নিয়ে এলো। দেহটাকে যথা সম্মানে কবর দেওয়া হয়েছিল। সেই দিনের পর থেকে সুন্দরবনে নরখাদকের আক্রমণ ইতিহাস হয়ে গেল। সেই সাথে সমাপ্তি ঘটল কান্তিবাবুর অধ্যায়ের। রজত রিপোর্টে জানিয়েছিল বাদল, মতিন মিয়া আর কান্তিবাবুকে নিয়ে সে জঙ্গলের কোর এরিয়ায় নরখাদকের সন্ধানে গিয়েছিল। নরখাদকটার অতর্কিত আক্রমণে মতিন আর কান্তিবাবুর প্রাণ চলে যায়। রজত আর বাদলের জবাবি গুলিতে নরখাদকটা মারাত্মকভাবে জখম হয়ে জঙ্গলের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। বন বিভাগের কর্মীরা অবশ্য দুর্গম সেই ম্যানগ্রোভের জঙ্গলে আর নরখাদকটার খোঁজ করার দুঃসাহস দেখায়নি। অমিতাভ নিজের কথা রেখেছিল। রজতের অপরাধ মকুব করার পাশাপাশি নিজে গিয়ে রজতকে ভুটানের সীমানা পার করে দিয়েছিল। এই ঘটনার পর বছর 5 পেরিয়ে গেছে। নরখাদক আতঙ্ক ভুলে পাথর প্রতিমা আবার চলার গতি ফিরে পেয়েছে। ভুটানে নিজের ছোট্ট কাঠের বাংলোটার অলিন্দে বসে দূরের হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ মুগ্ধ নেত্রে দেখছে রজত। এমন সময় মাধবী চা আর আজকের খবরের কাগজটা দিয়ে গেল। সুন্দরবন থেকে ফেরার সময় মাধবীকে নিজের অর্ধাঙ্গিনী করে এনেছিল রজত। কাগজের পাতার একটা জায়গায় রজতের চোখ আটকে গেল। সম্প্রতি ব্রাজিলের রেইন ফরেস্টে অগ্নিকাণ্ডের পর সেখানে এক অজানা নরখাদকের আক্রমণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত 30-এর উপর মানুষ নিহত হয়েছে সেই নরখাদকের হাতে। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো কেউই নরখাদকটাকে আজ পর্যন্ত চাক্ষুষ করতে পারেনি। রজতের ঠোঁটের কোণে একটা হাসি খেলে গেল। শেষ হল লেখক তারকনাথ রায়ের কলমে ম্যানগ্রোভের আতঙ্ক। গল্পে রজত এবং দারোয়ানের চরিত্রে মৈনাক, অমিতাভর চরিত্রে সায়ন্তন, জেলার গ্রামের ছেলে এবং অচিন্তর চরিত্রে আমি সৌভিক, তিথি এবং মালতীর চরিত্রে রূপাঞ্জনা, কান্তিবাবুর চরিত্রে কুমারজিৎ, মানস এবং লালির চরিত্রে সৌম্যদীপ, বাদলের চরিত্রে রমাকান্ত, মাধবী এবং শাশুড়ির চরিত্রে মৌপিয়া, শুভঙ্কর এবং মতিন মাঝির চরিত্রে দিব্যেন্দু, শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে সূর্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গল্প।